ওয়েলকাম এভরিওয়ান অ্যান্ড ভেরি গুড ইভিনিং টু ইউ অল। আজকে আমরা লেসন 3 আলোচনা করব। তো এই চ্যাপ্টারটা আলোচনা করার আগে তোমাদের একটা কথা বলে নিতে চাই, সেটা হলো যে আজকে আমরা ডিসকাস করতে চলেছি বা আলোচনা করতে চলেছি সব থেকে লংগেস্ট চ্যাপ্টার তোমাদের সিলেবাসের মধ্যে, সব থেকে বেশি বড় লংগেস্ট চ্যাপ্টার আলোচনা করতে চলেছি। সুতরাং একটু ধৈর্য বেশি লাগবে তোমাদের। পেন, নোটবুক এবং টেক্সট বই সঙ্গে নিয়ে ভিডিওটা দেখতে শুরু করে দাও। যেহেতু এটা একটা লম্বা ভিডিও, সুতরাং এটাকে আর দেরি না করে আমরা স্টার্ট করে ফেলছি। তো চলো স্টার্ট করা যাক। যে টপিক্সটা নিয়ে আলোচনা করব সেই টপিক্সটার নাম হলো ফুলমণিজ ইন্ডিয়া। ফুলমণি একটা নাম, ফুলমণির ভারত। এই আলোচ্য অংশটির নাম হলো ফুলমণির ভারত। ফুলমণি একটা নাম, ফুলমণি খুব সুন্দর নাম। আলোচনা শুরু করার আগেই কিন্তু বইয়েতে তোমরা একটা ছবি দেখতে পাবে। এই ছবিটা হলো অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবি বা চিত্র বলতে পারো। এখানে রয়েছে পেন্টিং বাই অবনীন্দ্রনাথ ট্যাগর। এখানে একদম পরিষ্কার করে লিখে দিয়েছে পেন্টিং বাই অবনীন্দ্রনাথ ট্যাগর। অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা চিত্র, আঁকা ছবি, এর নাম ইংরেজিটা হলো পেন্টিং। তো এই ছবিতে আমরা কি কি দেখছি সেটা আমরা পরে দেখব। তো যেটা দেখছি সেই সম্পর্কে আলোচনা করার আগে তোমাদেরকে আমি একটু অন্য কিছু জিনিস দেখিয়ে নিতে চাই একটু, যে চলো অবনীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটু আমরা জেনে নিই। যে অবনীন্দ্রনাথ ঠাকুর 7ই আগস্ট 1871 সাল থেকে 5ই ডিসেম্বর 1951 সাল পর্যন্ত, 1871 সাল থেকে 1951 সাল পর্যন্ত তার জীবনকাল। তিনি ছিলেন নেফিউ অফ রবীন্দ্রনাথ ট্যাগর, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো, অ্যান্ড দ্য ইয়াঙ্গার ব্রাদার অফ দ্য সেলিব্রেটেড আর্টিস্ট গগনেন্দ্র নাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুর was the principal artist and creator of the Indian Society of Oriental Art. ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট সংস্থার তিনি ছিলেন প্রিন্সিপাল আর্টিস্ট এবং একজন শিল্পী। অ্যান্ড দ্য ফার্স্ট মেজর এক্সপোনেন্ট অফ স্বদেশি ভ্যালুস ইন ইন্ডিয়ান আর্ট। তার আঁকা ছবিগুলোতে কিন্তু একটা স্বদেশি বৈশিষ্ট্য খুঁজে পেতে আমরা পারি। তো এই হলো অবনীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে। মোটামুটি এইটুকু জানলেই হবে যে তিনি ছিলেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো এবং গগনেন্দ্রনাথ ঠাকুরের ছোট ভাই। তো চলো আমরা নেক্সট কি বলেছে সেই সম্পর্কে একটু আলোচনা করে দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার ফার্স্টেই লিখে রেখেছে। এই যে ছবিটা আমরা দেখলাম এইমাত্র, এই ছবিটাতে দেখো হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার। এই ছবিটাতে আমরা কি দেখতে পাচ্ছি সেই সম্পর্কে মোটামুটি ছবিটা আরেকবার দেখে নাও। যে দেখো একটা বয়স্ক মানুষ এই বিছানাতে শুয়ে আছে এবং তার পায়ের কাছে একজন বসে তার পদসেবা করছে বা তার সেবা করছে বা নার্সিং করছে, যাই কিছুই হোক। এবং যিনি শুয়ে আছেন তিনি একটা কিছুর দিকে তাকিয়ে আছেন। দেখো তার দৃষ্টিটা কিন্তু এই দিকে। এই যে একটা মিনারের মতো দেখা যাচ্ছে বা সৌধের মতো দেখা যাচ্ছে, একটা বিল্ডিং দেখতে পাওয়া যাচ্ছে না? তো এটা আর কিছুই নয়, এটা হলো আমাদের বিখ্যাত সেই তাজমহল। এই তাজমহল দেখছেন একজন শুয়ে শুয়ে। এবং এই যে ডিজাইনগুলো এই থামগুলোতে বা খুঁটিগুলোতে এই ডিজাইনগুলো, এগুলো মোটামুটি মুঘল যুগের একটা বৈশিষ্ট্য শৈলী, মানে শিল্পশৈলীর একটা বৈশিষ্ট্য, স্থাপত্য শৈলীর একটা বৈশিষ্ট্য এই জাতীয় নকশা করা ডিজাইন। তো এইরকমই একটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি। তাহলে হোয়াট ডু ইউ সি ইন দি পিকচার, তুমি এই ছবিতে কি দেখছো? তো তোমরা লিখবে এ সিক ওল্ড ম্যান ইজ লাইং অন এ বেড, একজন অসুস্থ বয়স্ক মানুষ বিছানায় শুয়ে আছেন। অ্যান্ড এ ওমেন ইজ সার্ভিং হিম,
তার সেবা করছেন। হোয়াট ডু ইউ থিঙ্ক, এখানে বইয়েতে তোমাদের স্পেলিংটা ঠিক আছে, এখানে ভুল ছিল, আমি ঠিক করে দিয়েছি। হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য ম্যান ইজ গেজিং অ্যাট, মানুষটি কোন দিকে তাকিয়ে আছে বলে তোমার মনে হচ্ছে? আমি রেড কালি দিয়ে এই মাত্র তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিলাম কোন দিকে তাকিয়ে আছে। আই থিঙ্ক দ্য ওল্ড ম্যান ইজ গেজিং অ্যাট এ মনুমেন্ট, প্রবাবলি দ্য তাজমহল। প্রবাবলি দ্য তাজমহল, সম্ভবত ওটা তাজমহল, তাজমহলের দিকে। আমরা তো লেখাটা পড়িনি, আন্দাজ করছি। তাজমহলের মতো দেখতে বলেই মনে হচ্ছে, তাই এটা তাজমহল বলে মনে হচ্ছে যে তাজমহলের দিকে বয়স্ক মানুষটি তাকিয়ে আছে। গেজিং অ্যাট, এটার মানে হলো তাকিয়ে থাকা। ক্লিয়ার? GAZE, গেজ, GAZE, গেজ থেকে আসছে গেজিং। গেজিং আর সি, এই দুটোর সিইং, এই দুটোর মধ্যে একটু বেসিক্যাল তফাৎ আছে। সিইং, ওয়াচিং, এগুলো সব একই রকমের মানে, বা অবজার্ভিং, এগুলো সব একই রকমের মানে, কিন্তু এই যে গেজ কথাটার মানে হলো অপলক দৃষ্টিতে, অপলক নয়নে তাকানো, অপলক তাকিয়ে থাকা, এটাকে বলছি আমরা গেজ। মানে চোখের পলক না ফেলে তাকিয়ে থাকা, স্থির চোখে তাকিয়ে থাকা, এটাকে বলা হচ্ছে গেজিং। তো নেক্সট কোশ্চেনে যাই। হু ইজ দ্য উইথ দি ম্যান, এখানে এই এতগুলো দি কেন দিয়েছে? হু ইজ উইথ দি ম্যান, লোকটির সঙ্গে কে আছে? লোকটির সঙ্গে কে আছে এটা তো আমরা এখনো পর্যন্ত জানি না, জাস্ট ছবিটা দেখে আমরা আন্দাজ করছি। এবং ক্লাস 5-এ পড়তে পড়তে তোমরা নিশ্চয়ই অবনীন্দ্রনাথ ঠাকুরের ছবি সম্পর্কে এক্সপার্ট নয়, তাই মোটামুটি যেটুকু বোঝা যাচ্ছে যে প্রবাবলি, মানে সবসময় সম্ভবত কথাটা আমি ব্যবহার করছি, প্রবাবলি দ্য ওল্ড ম্যান ইজ দ্য এম্পেরার শাহজাহান। শাহজাহান, এটা কেটে কেটেও লিখতে পারো, একসাথেও লিখতে পারো। তো বইয়েতে সম্ভবত শাহজাহান এরকম স্পেলিং দেওয়া আছে, তো তোমরা এই স্পেলিংটাও লিখতে পারো, আবার SH দিয়েও লিখতে পারো, কারণ তালাবস্য ও শাহজাহান। এই অ্যান্ড দি লেডি উইথ হিম ইজ ওয়ান অফ হিজ ডটার্স, তার অনেক বেশ কয়েকটা মেয়ে ছিল তার, তো তার মধ্যে একজন, তার নাম হলো জাহানারা। তো জাহানারাকে তিনি শাহজাহান, সম্রাট শাহজাহান খুব ভালোবাসতেন, এবং শেষ দিন পর্যন্ত, তার জীবনের শেষ দিন পর্যন্ত কিন্তু জাহানারা তার সেবা করে গেছেন। এটুকু আমি মোটামুটি ইতিহাস পড়ে জেনেছি, তো তোমাদেরকেও বললাম, তোমরাও জেনে রাখো। সম্ভবত সেই জাহানারাই তার পায়ের কাছে বসে সেবা করছে, ছবিতে এইটাই হয়তো দেখানো হচ্ছে বলে আমার মনে হচ্ছে, এবং তোমাদেরও তাই মনে হওয়া উচিত। একটু মন দিয়ে শুনবে। ফুলমণি ইজ এ সান্থাল গার্ল। সান্থাল গার্ল হচ্ছে যে সাঁওতাল মেয়ে। ফুলমণি একজন সাঁওতাল কন্যা, ঠিক আছে? ফুলমণি একজন সাঁওতাল কন্যা। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আমি একটু একটু করে তুলি, পুরোটা তুলছি না। হ্যাঁ, এবার ঠিক আছে। ফুলমণি ইজ এ সাঁওতাল গার্ল, ফুলমণি একজন সাঁওতাল কন্যা। সি লিভস ইন এ ভিলেজ, সে গ্রামে বাস করে। লিভস ইন মানে তো জানো, বাস করা, আর ভিলেজ মানে গ্রাম, সে গ্রামে বাস করে। হ্যাভ ইউ এভার বিন টু হার হাউস? হ্যাভ ইউ এভার বিন টু হার হাউস, এটাকে আমি দেখো খেয়াল করে তোমরা, যে আমি এটাকে রেড কালি দিয়ে ব্র্যাকেট দিয়ে ঘিরে দিয়েছি কেন? এই যে এটার মানে হলো, তুমি কি কখনো তার বাড়ি গিয়েছো? তুমি কি কখনো তার বাড়ি গিয়েছো? এই কথাটার মানে কিন্তু এটাই, তুমি কি কখনো তার বাড়ি গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন টু হার হাউস, তুমি কি কখনো তার বাড়ি গিয়েছো? এই টোটাল সেন্টেন্সটা তোমরা একটু মুখস্থ রেখে দেবে, কারণ এইটা কোনো কোনো জায়গায় তোমাদের কাজে লাগতে পারে। তুমি কখনো কি তার বাড়ি গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন টু হার হাউস? There are beautiful pictures painted on the walls of her house. Well, there are beautiful pictures. Beautiful মানে দেখো খেয়াল করে, যে বিউটিফুল মানে সুন্দর, আর পিকচার মানে ছবি। তো বিউটিফুল পিকচার বা চিত্র, তো কোথায় আছে?
না ওয়ালে। অফ হার হাউস, হার বলতে এখানে ফুলমণিকে বোঝানো হচ্ছে। ফুলমণির বাড়িতে মানে তার বাড়ির দেওয়ালে, অন দি ওয়াল অফ হার হাউস, তার বাড়ির দেওয়ালে সুন্দর চিত্র রয়েছে। কি রয়েছে? আঁকা রয়েছে। সুন্দর চিত্র আঁকা রয়েছে। পেইন্টেড অন দ্য দেওয়াল। পেইন্টেড মানে হলো আঁকা, পেইন্টেড এটা মানে চিত্রিত। এটা ভালো বাংলা। বাংলা যখন শিখতেই হবে তাহলে একটু ভালো বাংলা শেখাই ভালো। পেইন্টেড মানে হলো চিত্রিত। তাহলে আমি কি বললাম? দেয়ার আর বিউটিফুল পিকচার্স পেইন্টেড অন দ্য ওয়ালস অফ হার হাউস। তার বাড়ির দেওয়ালে সুন্দর চিত্র চিত্রিত আছে। অল হার নেইবার্স হ্যাভ পেইন্টেড অন দেয়ার doorways and interiors. All her neighbors have painted on their doorways and interiors. এখন এই doorways মানে সদর রাস্তা, আর ইন্টেরিয়র্স মানে হলো বাড়ির ভেতরের অংশ। এখানে একটা বাড়ির দুটো অংশ আছে, একটা হচ্ছে সদর অংশ মানে ফ্রন্ট দিকটা, সামনের অংশ, তো আর আরেকটা অংশ হচ্ছে বাড়ির অভ্যন্তরের অংশ, ইন্টেরিয়র মানে ভেতরের অংশটা। মানে তার প্রতিবেশীরা, নেবার্স মানে প্রতিবেশী, তো তার প্রতিবেশীরা, এখানে আমি লিখে দিয়েছি, তোমরা একটু খেয়াল করে নোট করে নিতে পারো যে তার প্রতিবেশীরা এঁকেছে বা হ্যাঁ চিত্রিত করেছে, এখানে এঁকেছে বলাই ভালো, এঁকেছে তাদের সদর দরজাতে এবং বাড়ির ভেতরে ছবি। দেয়ার আর পিকচার্স অফ ট্রিজ, ফ্লাওয়ার্স অ্যান্ড বার্ডস। তাহলে কি কি ছবি রয়েছে সেখানে? গাছের ছবি, ফুলের ছবি, পাখির ছবি আছে অন দ্য ওয়ালস অ্যান্ড ফ্লোরস, দেওয়ালে এবং মেঝেতে। দেওয়ালে এবং মেঝেতে গাছ, ফুল ও পাখিদের ছবি আছে। ফুলমণি লাইক হার এল্ডার্স, বাড়ির বড়দের মতো, লাইক হার এল্ডার্স মানে হলো বাড়ির বড়দের মতো। ফুলমণি লাভস টু পেইন্ট অন দ্য মাড ওয়াল, মাড মানে মাটি। ফুলমণির বাড়িটা মাটির তৈরি, ফলে দেওয়ালটাও মাটির। মাড হলো মাটি, মাড ওয়ালস মানে মাটির দেওয়াল। মাটির দেওয়ালে ফুলমণিও বড়দের মতো ছবি আঁকতে ভালোবাসে। ওকে, দি পিকচার্স অফ হার্স আর কালারফুল। তার ছবিগুলো, পিকচার্স অফ হার্স, এই হার্স হলো কেন, চলো এই ব্যাপারটা কিন্তু আমি পরের দিকে বোঝাবো, একদম চ্যাপ্টারের শেষের দিকে রয়েছে। শেষ পর্যন্ত ভিডিও যারা দেখবে তারা বুঝতে পারবে এখানে কেন হার্স হলো। এখানে বোঝাচ্ছে ফুলমণির ছবিগুলো। দি পিকচার্স অফ হার্স আর কালারফুল, তার ছবিগুলো রং চঙে, কালারফুল মানে হলো রং বেরঙের, খেয়াল রাখবে রং বেরঙের। হার টিচার্স টোল্ড হার দ্যাট ইভেন ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, হার টিচার্স টোল্ড হার, তার শিক্ষকেরা বা শিক্ষিকারা তাকে বলেছে, টেল থেকে টোল্ড, TELL, টেল এটা প্রেজেন্ট টেন্স, এবং এর থেকে যে পাস্ট টেন্স হচ্ছে সেটা হলো টোল্ড, এটা হলো ফার্স্ট টেন্স। তো টেল মানে বলা, তোমরা জানো, এবং তার শিক্ষিকারা বা শিক্ষকেরা তাকে বলেছেন যে, দ্যাট মানে যে, ইভেন এমনকি, ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, অ্যানসিয়েন্ট মানে হলো প্রাচীন, কোথাও একটা লেখা আছে, এইখানে লেখা ছিল অ্যানসিয়েন্ট মানে প্রাচীন, তো প্রাচীন ভারতে, অ্যানসিয়েন্ট ইন্ডিয়া মানে হলো প্রাচীন ভারত, এমনকি প্রাচীন ভারতে পিপল ইউজড টু পেইন্ট ইনসাইড দি কেভস। প্রাচীন মানুষেরা কোথায় বাস করতো? আদিম মানুষেরা গুহায় বাস করতো। কেভ মানে হলো গুহা, কেভ হলো গুহা। ওকে, তো এই গুহাতে আদিম মানুষরা বসবাস করত। তো সেই গুহার দেওয়ালেতে পিপল ইউজ টু পেইন্ট ইনসাইড দ্য কেভস, লোকেরা মানে আদিম মানুষেরা এঁকে রাখতো তাদের গুহার দেওয়ালেতে। অ্যান্ড অন দি রক্স অফ হিলস, পাহাড়ের শিলাতে। রক্স মানে শিলা, রক্স হলো শিলা, এবং রক্স হচ্ছে শিলা এবং হিল হচ্ছে পাহাড়।
এখানে এদিক ওদিক হয়ে গেছে। HILL হিল মানে পাহাড় এবং রক হচ্ছে শিলা। পাহাড়ের শিলার ওপরে তারা ছবি এঁকে রাখতো। আর কোথায় রাখতো? গুহার ভেতরে ছবি এঁকে রাখতো। কারা এঁকে রাখতো? পিপল অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, আদিম ভারতের অধিবাসী যারা ছিল, মানে ভারতের আদিম মানুষ যারা ছিল, তারা প্রাচীন গুহাতে তাদের ছবি এঁকে রাখত, যে গুহাতে তারা বসবাস করত, তার দেওয়ালে এবং পাথরের উপরে। পাহাড়ের গুহা গুহা তো পাহাড় ছাড়া হয় না, তাহলে পাহাড়ের পাথরে ওই গুহার উপরেই ছবিটা এঁকে রাখতো তারা। দি রক পেন্টিংস, এই শৈল চিত্রগুলি, অফ ভীমবেটকা আর মোর দ্যান 20,000 ইয়ার্স ওল্ড। রক পেন্টিংস হলো শৈলচিত্র, রক পেন্টিংস হলো শৈলচিত্র। অফ ভীমবেটকা, এটা একটা জায়গার নাম। ভীমবেটকার শৈলচিত্রগুলি প্রায় 2000 বছর পুরনো। এখানটায় আমি সংখ্যায় লিখে দিচ্ছি, তোমরা একটু মনে রেখে দেবে এটা, কারণ এই ধরে কোশ্চেন থাকতে পারে। ভীমবেটকার শৈলচিত্রগুলো, রক পেন্টিংসগুলো কত দিনকার পুরনো? তাহলে 2000 বছরের পুরানো। দে আর, কি কি কালার আছে খেয়াল করো, রেড, হোয়াইট, গ্রিন অর ইয়েলো। রেড, গ্রিন, ইয়েলো, ব্লু নেই, রেড, হোয়াইট, গ্রিন, ইয়েলো, এই 4 রকমের কালার দিয়ে তারা ছবিগুলো আঁকতো। তাহলে অবভিয়াসলি এটা বুঝতেই পারা যাচ্ছে যে আদিম মানুষেরা এই 4টা রঙের ব্যবহার জানতো। ফুলমণি হ্যাজ নেভার বিন টু ভীমবেটকা। ফুলমণি কখনো ভীমবেটকাতে যায়নি। তোমরা কেউ কেউ নিশ্চয়ই গেছো হয়তো। টু সি দ্য রক পেন্টিংস, ওই শৈলচিত্র দেখতে, অফ এনসিয়েন্ট মেন, প্রাচীন মানুষদের ওই শৈলচিত্র দেখতে ভীমবেটকাতে কখনো ফুলমণি যায়নি। আমিও যাইনি। তোমরা যদি কেউ যেয়ে থেকে থাকো, তোমাদের অভিজ্ঞতা ভালো হবে। বাট শি হ্যাজ হার্ড স্টোরিজ অ্যাবাউট দ্য ফেমাস রক পেন্টিংস ফ্রম হার টিচার্স। কিন্তু সে শুনেছিল এই শৈলচিত্রের গল্প তার শিক্ষকদের কাছ থেকে। হার্ড মানে হলো শোনা, হিয়ার থেকে হার্ড হয়েছে, এটা খেয়াল রেখে মনে আছে নিশ্চয়ই। হিয়ার থেকে হার্ড হয়েছে, হিয়ার হলো প্রেজেন্ট টেন্স, হার্ড হলো পাস্ট টেন্স। স্টোরিজ অ্যাবাউট দ্য ফেমাস রক পেন্টিংস, ওই বিখ্যাত শৈলচিত্র সম্পর্কে কোত্থেকে ফুলমণি শুনেছে? তার শিক্ষকদের কাছ থেকে বা শিক্ষিকাদের কাছ থেকে সে শুনেছে। তো এরপর ওয়ান ডে হার টিচার শোড হার এ পিকচার। একদিন তার শিক্ষক বা শিক্ষিকা, যে কোনো একটা বলতে পারো, শোড হার, তাকে দেখালো একটি ছবি। শোড হার এ পিকচার, তাকে একটি ছবি দেখিয়েছিলেন। she came to know that, she came to know that, সে জানতে পারলো যে, came to know মানে জানতে পারা, যে she came to know that, সে জানতে পারলো যে it was the picture of a very famous cave painting of our country। কি জানতে পারলো? it was, যে ছবিটা, the picture of a very famous cave painting, very famous cave painting, এটা একটা খুব খুব বিখ্যাত গুহা চিত্রের ছবি। অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের খুব বিখ্যাত একটা গুহা চিত্রের ছবি। কোন ছবিটা? যে ছবিটা তার টিচাররা তাকে দেখিয়েছিল। আর টিচার শোড হার এ পিকচার, সি কেম টু নো, সে জানতে পারলো ওই ছবিটা দেখে যে এই ছবিটা হলো ভারতের গুহা চিত্রের একটা খুব বিখ্যাত ছবি। ক্লিয়ার? ডু ইউ ওয়ান্ট টু সি দ্যাট পেন্টিংস, তুমি কি দেখতে চাও এই ছবিটা? হিয়ার ইট ইজ, এই হলো সেই গুহা চিত্রের ছবি। দিস ইজ ওয়ান অফ দ্য পেন্টিংস ফাউন্ড ইন অজন্তা কেভস। অজন্তা গুহাতে, আমাদের খুব বিখ্যাত গুহা রয়েছে একটা, অজন্তা গুহা, এবং ইলোরা গুহা বলেও একটা বিখ্যাত গুহা রয়েছে। তো এই অজন্তা গুহাতে যে ছবিগুলো পাওয়া গেছে তার মধ্যে এই ছবিটা একটা ছবি। ওয়ান অফ দ্য পেন্টিংস, অজন্তা গুহাতে পাওয়া ছবিগুলির মধ্যে একটি ছবি এইটি। ইট ইজ এ ফ্রেস্কো, ইট ইজ এ ফ্রেস্কো। এই ফ্রেস্কো ব্যাপারটা কিন্তু মাথায় রাখবে যে এই যে ওয়াল পেন্টিং ব্যাপারটাকে বোঝানো হচ্ছে, এই ফ্রেস্কো হলো
দেওয়াল চিত্র। এইখানে আমি লিখে রেখেছিলাম ফ্রেস্কো হচ্ছে দেওয়াল চিত্র, তোমাদেরকে দেখানোর জন্য। ফ্রেস্কো হলো দেওয়াল চিত্র। দেখো ফ্রেস্কো দেওয়াল চিত্র। ওকে, তাহলে এই যে ছবিটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই ছবিটা হচ্ছে একটি দেওয়াল চিত্র। দেখা যাচ্ছে সম্ভবত, হ্যাঁ, এটা দেওয়াল চিত্র। অলমোস্ট 2000 years ago, অলমোস্ট 2000 years ago, প্রায় 2000 বছর আগে, সাম গ্রেট ইন্ডিয়ান আর্টিস্টস, কিছু মহান ভারতীয় শিল্পী, পেন্টেড ইনসাইড দ্য কেভস, এঁকেছিলেন গুহার ভিতরে। পেন্টেড মানে এঁকেছিলেন, ইনসাইড দ্য কেভস মানে গুহার ভেতরে। আবার একবার বলি, অলমোস্ট 2000 years ago, প্রায় 2000 বছর আগে, সাম গ্রেট ইন্ডিয়ান আর্টিস্ট, কিছু বিখ্যাত ভারতীয় চিত্রকর, আর্টিস্ট এখানে ছবির কথা বলা হচ্ছে তাই তাদের নাম দিচ্ছি আমি চিত্রকর। ওকে, পেন্টেড ইনসাইড দ্য কেভস, এঁকেছিলেন গুহার ভেতরে। এবার কেভগুলোর নাম বলছে, কেভস অফ অজন্তা অ্যান্ড ইলোরা। অজন্তা এবং ইলোরা গুহার অভ্যন্তরে কিছু বিখ্যাত ভারতীয় চিত্রকর প্রায় 2000 বছর আগে এই ছবিগুলি এঁকেছিলেন। আওয়ার কান্ট্রি, আমাদের দেশ, ইজ দ্য হোম অফ টু মেনি রিলিজিয়ন্স। ইজ দ্য হোম অফ, আওয়ার কান্ট্রি ইজ দ্য হোম অফ টু মেনি রিলিজিয়ন্স। এখানে সম্ভবত এটা টু মেনি হবে, TOO, টু মেনি রিলিজিয়ন্স। তো এখানে অনেক বেশি ধর্মের লোকের বাস। অনেকগুলো ধর্ম আছে আমাদের দেশে, বহু ধর্ম আছে, বহু ধর্মের দেশ ভারতবর্ষ। তো এটা খেয়াল রাখবে, বহু ধর্মের বাস, আমাদের দেশে বহু ধর্মের বাস। কিরকম ধর্ম আছে? হিন্দুইজম আছে, মানে হিন্দু ধর্ম আছে। বুদ্ধিজম, হিন্দু, HINDUISM যোগ হচ্ছে, দেখো হিন্দুইজম, বুদ্ধিজম, বুদ্ধ, লর্ড বুদ্ধের নাম তোমরা শুনেছো, তো তার সঙ্গে একটা করে ইজম যোগ হচ্ছে, ISM, জৈনিজম, গৌতম বুদ্ধ, বুদ্ধিজম, আর জৈন মহাবীর, তো তার প্রচলিত যে ধর্ম জৈনিজম, হিন্দুইজম, বুদ্ধিজম, জৈনিজম অ্যাপিয়ার টুগেদার ইন দ্য স্কাল্পচার্স অফ ইলোরা। এখন স্কাল্পচার হলো ভাস্কর্য, স্কাল্পচার হলো ভাস্কর্য মানে মূর্তি। ইলোরাতে যে মূর্তিগুলো পাওয়া গেছে, সেই মূর্তিগুলোতে দেখা গেছে অ্যাপিয়ার মানে দৃশ্যমান বা দেখা গেছে, রিলিজিয়ন মানে ধর্ম, ঠিক আছে। হিন্দুইজম, বুদ্ধিজম, জৈনিজম, হিন্দু, বুদ্ধ এবং জৈন ধর্মের, হিন্দু ধর্মের, বুদ্ধ ধর্মের এবং জৈন ধর্মের মূর্তি ইলোরাতে পাওয়া গেছে, দেখা গেছে, একসাথেই রয়েছে। ডাউন দি এজ, এই ফ্রেজটা খেয়াল রাখবে, ডাউন দি এজেস, এজ মানে যুগ, AGES, এজেস, ডাউন দি এজেস, যুগ যুগ ধরে, মেনি গ্রেট আর্টিস্ট, অনেক মহান শিল্পী, পেন্টেড ইনসাইড মেনি আদার টেম্পলস, পেন্টেড ইনসাইড মেনি আদার টেম্পলস, এঁকেছিলেন অনেক অন্যান্য সব মন্দিরের অ্যান্ড চার্চেস, গির্জার ভেতরে, অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের। তাহলে যুগের পর যুগ ধরে অনেক মহান আর্টিস্টরা এই ছবিগুলো এঁকেছিলেন। এরপর আমরা দেখি, নেক্সট পেজেতে যাই, কি বলছে। এরপর প্রায় শেষ হয়েই আসছে, কিছুটা অংশ, পুরোটা তো নয় অবশ্যই, কিছুটা অংশ শেষ হয়ে আসছে। আশা করি তোমরা বুঝতে পারছো। যে যে জায়গাগুলো বুঝতে না পাওয়া যাচ্ছে, তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো যে এই জায়গাগুলো বুঝতে পারা যায়নি। আর এদার যদি বুঝতে পেরে গিয়ে থাকো তাহলে খুবই ভালো। আমরা শুরু করি আবার। লিটিল ফুলমণি, ছোট্ট ফুলমণি, ইজ সারপ্রাইজড, সারপ্রাইজড বলতে অবাক। ছোট্ট ফুলমণি ইজ সারপ্রাইজড টু নো দ্যাট, সারপ্রাইজড টু নো দ্যাট,
জেনে অবাক হলো যে, সারপ্রাইজড টু নো দ্যাট, আমি কেটে কেটে বলছি বারবার, সারপ্রাইজড টু নো দ্যাট, জেনে অবাক হলো যে, ছোট্ট ফুলমণি জেনে অবাক হলো, কি জেনে অবাক হলো, যে দ্যাট many of the Indian dance forms started within the temples, অনেক ভারতীয় নৃত্যশৈলী, ড্যান্স ফর্মস মানে হচ্ছে নৃত্যশৈলী, মানে অনেক রকমের নাচ আছে, নাচের নানা রকম রকম ফের আছে, তো সেই প্রত্যেকটা রকমকে বলা হচ্ছে কিন্তু এক একটা শৈলী, তো সেইগুলোকে ইংরেজিতে বলা হয় ড্যান্স ফর্মস, তো এটাকে আমরা এক কথায় বলছি নৃত্য শৈলী, ইন্ডিয়ান ড্যান্স ফর্মস, ভারতীয় নৃত্যশৈলীর। তো অনেকগুলো ভারতীয় নৃত্যশৈলী স্টার্টেড, আরম্ভ হয়েছিল বা শুরু হয়েছিল, উইদিন দ্য টেম্পলস, মন্দিরের ভেতরে। ফুলমণি ইজ এ ন্যাচারাল ড্যান্সার, ফুলমণি একজন স্বভাব নর্তকী, ন্যাচারাল ড্যান্সার মানে হলো স্বভাব নর্তকী। সি লাভস টু ড্যান্স টু দ্য রিদিম অফ দ্য ড্রাম, সে ভালোবাসে নাচতে, টু দ্য রিদিম অফ দ্য ড্রাম, ড্রাম বলতে তালবাদ্য, ড্রাম হলো তালবাদ্য, তালবাদ্যের তালে নাচতে সে পছন্দ করে। লাইক অল দি আদার মেম্বার্স অফ হার কমিউনিটি, কমিউনিটি হলো সম্প্রদায় এবং মেম্বার হলো সদস্য, তার সম্প্রদায়ের অন্যান্য সদস্যদের মতো ফুলমণি নাচতে ভালোবাসে তালবাদ্যের ছন্দের সাথে। রিদিম মানে তাল হতে পারে, রিদিম মানে হতে পারে ছন্দ, রিদম, RHYTHM, রিদম। হার টিচার সেড দ্যাট, তার শিক্ষিকা বলেছিলেন যে, ফোক ড্যান্স ইজ এ পপুলার আর্ট, ফোক ড্যান্স মানে লোকনৃত্য, লোকনৃত্য বলতে আমরা এইগুলোকেই বলি আঞ্চলিক যে নৃত্য এক একটা অঞ্চলে প্রচলিত আছে সেগুলোকে বলা হয় লোকনৃত্য বা ফোক ড্যান্স। সেরকম গানও আছে, ফোক সং আছে, এক একটা অঞ্চলে এক একটা বিশেষ ভাষায় এবং বিশেষ সুরে বিশেষ তালে এক ধরনের গান হয়, সেগুলোকে বলে ফোক সং। সেই রকম এক একটা অঞ্চলে এক একটা বিশেষ তালের ওপরে একটা বিশেষ নৃত্য শৈলীতে এক ধরনের নৃত্য পরিবেশিত হয়, সেগুলোকে বলা হয় ফোক ড্যান্স। ক্লিয়ার? হার টিচার সেড দ্যাট ফোক ড্যান্স মানে লোকনৃত্য ইজ এ পপুলার আর্ট ফর্ম, একটা জনপ্রিয় কি বলবো কলা, আর্ট বলতে এখানে বোঝানো হচ্ছে কলা, একটা কলা শিল্প, একটা জনপ্রিয় কলা শিল্প অ্যামাং দ্য ভেরিয়াস কমিউনিটিস অফ ইন্ডিয়া, ভারতের নানা সম্প্রদায়ের মধ্যে, ভেরিয়াস মানে বিভিন্ন, ভারতের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে একটা পপুলার আর্ট ফর্ম, জনপ্রিয় কলা শৈলী, সেটা হলো কি না ফোক ড্যান্স, লোকনৃত্য। তাহলে লোকনৃত্য একটা পপুলার আর্ট ফর্ম মানে জনপ্রিয় কলা শিল্প অ্যামাং দ্য ভ্যারিয়াস কমিউনিটিস অফ ইন্ডিয়া, ভারতের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে। এবার দেখো নামগুলো খেয়াল রাখবে, আন্ডারলাইন করে দিয়েছি। দ্য পাঞ্জাবিজ লাভ দ্য ভাঙ্গরা ড্যান্স, পাঞ্জাবিদের পছন্দের ড্যান্স হলো কি ভাঙ্গরা, পাঞ্জাবিরা পছন্দ করে ভাঙ্গরা নৃত্য। ইন দ্য সেম ওয়ে, ইন দ্য সেম ওয়ে মানে একইভাবে, ইন দ্য সেম ওয়ে মুখস্থ রাখবে, ইন দ্য সেম ওয়ে, অনেক কিছু শিখতে পারছো ফলে সেগুলোকে মাথায় রাখার চেষ্টা করতে হবে এবং যখন তোমরা নিজেরা লিখবে তখন এগুলোকে কাজে লাগাতে হবে। ইন দ্য সেম ওয়ে ডান্ডিয়া ইজ পপুলার ইন গুজরাট, গুজরাটে জনপ্রিয় হলো ডান্ডিয়া, ডান্ডিয়া মানে আমরা যেটাকে কাঠি নাচ বলি সেই রকম একটা ব্যাপার। বিহু ইন আসাম, আসামের বিহু নৃত্য, অ্যান্ড ছৌ ইন ওয়েস্ট বেঙ্গল, এবং পশ্চিমবঙ্গের ছৌ নৃত্য, এগুলো সব লোকনৃত্য। তাহলে ভাংরা, ডান্ডিয়া, বিহু এবং ছৌ, এই চারটা আমরা লোকনৃত্যের নাম কিন্তু এখান থেকে জেনে গেলাম, এবং কোন কোন রাজ্যের সেটাও কিন্তু এখানে লেখা আছে, পাঞ্জাব, গুজরাট, আসাম এবং ওয়েস্ট বেঙ্গল। ফুলমণি লাভস টু ওয়াচ ছৌ ড্যান্স, ফুলমণি পছন্দ করে ছৌ নৃত্য দেখতে, পারফর্মড ডিউরিং ফেস্টিভ্যালস, যেটা পরিবেশিত হয় ডিউরিং ফেস্টিভ্যালস, উৎসবের সময়, ফেস্টিভ্যাল মানে উৎসব, ডিউরিং মানে সময়, উৎসবের সময় পরিবেশিত হওয়া ছৌ নৃত্য দেখতে ফুলমণি পছন্দ করে। দি পারফর্মার্স ওয়ার মাস্ক, যারা পারফর্ম করে তারা কিন্তু
একটা মাস্ক পরিধান করে। পারফর্মার বলতে অংশগ্রহণকারীরা বা আর্টিস্টরা, শিল্পীরা। উই আর মাস্ক, পরে মাস্ক বলতে মুখোশ বলতে পারো, সেগুলো পরিধান করে। তোমরা নিশ্চয়ই ছৌ নৃত্য দেখেছো। এই ছৌ নৃত্যে নানা রকম দেবদেবী বা অন্য কিছু জন্তু জানোয়ারের মুখোশ পরে নৃত্য পরিবেশন করা হয়। দে শেক দেয়ার হেডস, তারা তাদের মাথাটা নাড়ায়। শেক মানে হলো নাড়ানো বা কাঁপানো। দে শেক দেয়ার হেডস, তারা তাদের মাথাটা কাঁপায়। অ্যান্ড জাম্প মানে লাফায়, লাফিয়ে, মাথা নাড়িয়ে, লাফিয়ে ঝাঁপিয়ে। ইন দ্য এয়ার মানে বাতাসে। জাম্প ইন দ্য এয়ার মানে ঝাঁপ দেয়, লাফায়, এইগুলোই বোঝানো হচ্ছে। মাথা নাড়ায়। অ্যান্ড জাম্প ইন দ্য এয়ার ইন হারমোনি উইথ মিউজিক, সঙ্গীতের সঙ্গে, সঙ্গীতের তালে। হারমোনি বলতে ঐক্যতান, মানে সঙ্গীতের সঙ্গে সামঞ্জস্য রেখে তারা মাথা নাড়ায়, ঝাঁপ দেয়, লাফায়, এসব করে। ফুলমণি অলওয়েজ ক্রাইজ আউট মানে কেঁদে ফেলে। ক্রাইজ আউট মানে কেঁদে ফেলে। বার্স্ট ইনটু টিয়ার্স, ক্রাইজ আউট হলো বার্স্ট ইনটু টিয়ার্স মানে কেঁদে ফেলা। ইনজয় আনন্দে কেঁদে ফেলা। ফুলমণি সব সময়, অলওয়েজ মানে সর্বদা, ফুলমণি সবসময় ক্রাইজ আউট ইন জয় আনন্দে কেঁদে ফেলে। অ্যাট দ্য এন্ড অফ এ ছৌ ড্যান্স পারফরমেন্স, যখন ছৌ নৃত্যটা শেষ হয়ে যায় তখন শেষ হয়ে যাবার পর আনন্দে কেঁদে ফেলে। ফুলমণি সর্বদা ছৌ নাচ শেষ হয়ে যাবার পর কেঁদে ফেলে। তো এই পর্যন্ত আমাদের একটা পোর্শন আছে এই চ্যাপ্টারের। এখানে কয়েকটা ওয়ার্ড্রোব দেওয়া আছে। আমি তো বেশ কয়েকটা ওয়ার্ড্রোব সাইডে তোমাদের দিয়ে দিয়েছি একদম বাংলা করে। প্রয়োজনে ভিডিওটা পজ করবে এবং এগুলো খাতায় নোট করে নেবে, তাহলে বুঝতে কিন্তু সুবিধা হবে। ভীমবেটকা সম্পর্কে কি লিখেছে? দি প্লেস ইজ সিচুয়েটেড ইন মধ্যপ্রদেশ। তাহলে আমি আগেই বলেছিলাম ভীমবেটকা একটা জায়গার নাম, এটা মধ্যপ্রদেশে অবস্থিত। মধ্যপ্রদেশও কিন্তু একটা রাজ্য এবং তোমরা নাম শুনেছ। মধ্যপ্রদেশ রাজ্যে ভীমবেটকা রয়েছে। অজন্তা দ্য কেভস আর সিচুয়েটেড, অজন্তা একটা গুহা আমি বলেছিলাম, আর সিচুয়েটেড ইন মহারাষ্ট্র, মহারাষ্ট্রে অবস্থিত। অজন্তা কেভস আর ফেমাস ফর পেন্টিংস বেসড অন দ্য টেলস অফ লর্ড বুদ্ধা। ভগবান বুদ্ধের গল্প নিয়ে প্রচুর ছবি রয়েছে, সেই ছবিগুলোর জন্যে অজন্তা গুহা বিখ্যাত। ফ্রেস্কো, ফ্রেস্কো একটা নাম, ফ্রেস্কো একটা আর্ট ফর্ম, পেন্টিংসের আর্ট ফর্ম। এ পেন্টিং অন দি প্লাস্টার অফ দ্য ওয়াল, দেওয়ালের প্লাস্টার যেটা রয়েছে মানে ওটাকে বলে প্যালেস্তারা বলে। তো দেওয়ালের প্যালেস্তারার উপরে ছবি আঁকাকে বলা হচ্ছে ফ্রেস্কো। এটা একটা বিশেষ প্রকারের ছবি আঁকার কৌশল। ইলোরা, দিস কেভস আর ইন মহারাষ্ট্র টু, মহারাষ্ট্রে ইলোরা গুহাও রয়েছে। ইমেজেস অফ হিন্দু গডস অ্যান্ড গডেস আর ফাউন্ড হিয়ার। ইমেজেস অফ হিন্দু গডস মানে হিন্দু দেবদেবীদের, গড মানে দেব, গড মানে হলো দেবতা। এখানে তোমরা জানো নিশ্চয়, দেব আর গডেস হলো দেবী। যেহেতু এখানে ৩৩ কোটির গল্প আছে তাই দেব দেবীদের আর ফাউন্ড হিয়ার, তাদের ছবি এখানে দেখতে পাওয়া যায়। উই অলসো ফাইন্ড স্কাল্পচার্স রিলেটেড টু জৈনিজম অ্যান্ড বুদ্ধিজম। আমরা ভাস্কর্যও দেখতে পাই জৈন ধর্মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং বুদ্ধ ধর্মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, মানে জৈন ধর্ম এবং বুদ্ধ ধর্মের সঙ্গে মিলিয়ে কিছু ভাস্কর্য রয়েছে, সেগুলো আমরা কিন্তু এই ইলোরা গুহাতে দেখতে পাই। স্কাল্পচার, স্কাল্পচার, স্কাল্পচার তো ভাস্কর্য আমি বললাম। ভাস্কর্য মানে হলো পাথরের মূর্তি, এইরকম কিছু। তো কার্ভিং অন উড অর স্টোন, আগে স্টোনের ওপরেই হতো, বিশেষ করে যে কোনো রকম শক্ত ভারী স্টোনের ওপরে মানে পাথরের ওপরে। এখন কিন্তু কাঠের খোদাইয়েও অন্যান্য অনেক দেশেতেই কিন্তু কাঠ খোদাইয়ের কাজ আছে। তো কাঠের ওপরে বা পাথরের ওপরে যে নকশা করা হয় সেটাকে বা ছবি আঁকা হয়, খোদাই করা হয়, সেটাকেই বলা হচ্ছে স্কাল্পচার। করে মূর্তি বানানো হয়, সেটাকে স্কাল্পচার বলে। পুরো ব্যাপারটাকে স্কাল্পচার বলে। কমিউনিটি হলো সম্প্রদায়, পিপল অফ দ্য সেম ক্ল্যান অর সোসাইটি, একই সমাজের লোকেদেরকে বলা হচ্ছে কমিউনিটি বা সম্প্রদায়।
সবাইকে একসাথে বলা হচ্ছে। লেটস ডু অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1 বলছে টিক দ্য কারেক্ট অ্যান্সার। এখানে অনেক কটা অ্যান্সার দেওয়া আছে, তার মধ্যে কারেক্ট 1 চুজ করতে বলা হচ্ছে। নাম্বার 1-এ বলছে দি রক পেইন্টিংস অফ ভীমবেটকা মোর দেন ভীমবেটকা এখানে বলেছে 20,000 ইয়ার্স। 20,000 ইয়ার্স। এর আগে আমি সম্ভবত ভুল লিখে দিয়ে চলে আসছি। চলো একবার পিছিয়ে যাওয়া যাক। আমি তোমাদেরকে দেখাতে গিয়ে নিজেই ভুল করে দিয়ে বেরিয়ে এসেছি। হ্যাঁ, এটা 2000 না, এটা 20,000 হবে, কারণ এখানে রয়েছে 2000 নয় 20,000 ইয়ার্স। পড়তেও ভুল করেছি এবং সম্ভবত বলতেও ভুল করেছি। তাহলে এখন ক্লিয়ার হয়ে গেল তোমাদের যে ভীমবেটকার যে ছবিগুলো, সেই ছবিগুলো কতদিনকার পুরনো? প্রায় 20,000 বছরের পুরানো। ওকে। অজন্তা ইজ ফেমাস ফর কেভ পেন্টিংস। অজন্তা ইজ ফেমাস ফর কেভ পেন্টিংস। আমরা জানি যে কেভ পেন্টিংসের জন্য অজন্তা বিখ্যাত। অ্যান্ড 3 নম্বরে আছে বিহু ইজ এ পপুলার ফোক ড্যান্স অফ আসাম। ক্লিয়ার? এরপর নেক্সট অ্যাক্টিভিটিতে আমরা যাই। অ্যাক্টিভিটি 2, লেটস ম্যাচ দ্য ড্যান্সেস, মানে নৃত্যশৈলী, উইথ দ্য স্টেটস, রাজ্যের নাম এবং নৃত্যশৈলী কোনটা কোন রাজ্যের নৃত্যশৈলী সেটা আমাদেরকে এখানে মিলিয়ে দিতে হবে। দেখো এইটা হলো কি, এটার বাংলা হলো ছৌ, আর এটা হলো ডান্ডিয়া, আর এটা হলো ভাঙ্গরা। তো ভাঙ্গরা পাঞ্জাব, ডান্ডিয়া গুজরাট এবং ছৌ ওয়েস্ট বেঙ্গল। ওকে, এইগুলোই হচ্ছে এখানে ডান্স ফর্ম। মোটামুটি আমরা যেগুলো টেক্সট বই থেকেই পড়েছি, এবং আসামের বিহু সেটাও আমাদের মনে আছে। লেটস ডু দ্য অ্যাক্টিভিটি 3, লেটস সাপ্লাই দ্য মিসিং ইনফরমেশন। সেখানে যে ইনফরমেশনগুলো দেওয়া নেই, মিস করা হয়েছে, মিস হয়ে আছে, সেই ইনফরমেশনগুলো দিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করতে বলা হচ্ছে। তো চলো 1 নম্বরে কি আছে দেখা যাক। দ্য প্রাইমারি কালার্স ইউজড ইন দ্য রক পেন্টিংস অ্যাট ভীমবেটকা আর, ভীমবেটকার ছবিগুলোতে যে প্রাইমারি কালারগুলো ব্যবহার করা হতো সেগুলো অবশ্যই মনে আছে তোমাদের, রেড, হোয়াইট, গ্রিন অর ইয়েলো। ওকে। সেকেন্ড কোশ্চেন, মোস্ট অফ দ্য ইন্ডিয়ান ড্যান্সেস অরিজিনেটেড ফ্রম টেম্পলস, মন্দির থেকে তৈরি হয়েছিল, তাই এখানে টেম্পলস হবে। নাম্বার 3, স্কাল্পচার্স আর ফাউন্ড ইন ইলোরা। ইলোরাতে স্কাল্পচার দেখতে পাওয়া যায়। ইন দ্য কেভস অফ অজন্তা উই ফাইন্ড ফ্রেস্কো, দেওয়াল চিত্র দেখতে পাই আমরা অজন্তা গুহাতে। তো দেখো, দিস ইজ দ্য লংগেস্ট অ্যান্ড ইন্টারেস্টিং চ্যাপ্টার আই থিঙ্ক অফ ইউর বুক। এই চ্যাপ্টারটা সব থেকে বড়। কি বড় না মনে হচ্ছে? এতক্ষণ চ্যাপ্টার শেষ হয়ে যাওয়া উচিত, কিন্তু মাই রিকোয়েস্ট ইজ টু কিপ ইউর পেশেন্ট, সিট টাইট উইথ ইউর নোটবুক অ্যান্ড পেন। ইফ নট সো, পজ হিয়ার, টেক রেস্ট ফর এ হোয়াইল, এগেন স্টার্ট। ব্যাপারটা হচ্ছে, যদি মনে হচ্ছে যে ব্যাপারটা ভারী হয়ে যাচ্ছে, তাহলে ভিডিওটা এখানে থামাও, কিছুটা বিশ্রাম নিয়ে নাও। বিশ্রাম নিয়ে নেবার পরে তারপরে আবার স্টার্ট করো। তো পুরোটা একবারে পড়ে ফেললে অনেকটা জানতে সুবিধে হবে। তো একবারে তো শেখা যাবে না, এগেন অ্যান্ড এগেন ওয়াচ করবে, এগেন অ্যান্ড এগেন দেখবে ব্যাপারটা, আর নিজেরা পড়বার চেষ্টা করবে শুনে শুনে। আর কেটে কেটে যেভাবে মানেগুলো আমি বলে দিচ্ছি তোমাদেরকে, সেইভাবেই তোমরা প্রিপেয়ার করার চেষ্টা করবে। তাতে করে অনেক ভোকাবুলারি, স্টক অফ ওয়ার্ডস তোমাদের বেড়ে যাবে এবং তোমাদের বলতে লিখতে খুব সুবিধা হবে। চলো, লেটস কন্টিনিউ। লাস্ট সানডে লিটিল ফুলমণি ওয়েন্ট টু সি এ যাত্রা। গত রবিবার ছোট্ট ফুলমণি ওয়েন্ট টু সি, দেখতে গিয়েছিল, এই যাত্রা, তার একটা যাত্রা দেখতে গিয়েছিল। যাত্রার নাম তোমরা অনেকেই হয়তো শুনেছ, আবার অনেকে শোনোনি, কারণ যাত্রা এখন প্রায় একটা লুপ্ত শিল্পের পর্যায়ে চলে গেছে। উইথ হার পেরেন্টস, এই যাত্রাতেও কিন্তু রংচঙে পোশাক পরে স্টেজের ওপরে আলো টালো লাগিয়ে মাইক দিয়ে অনেক লোকজন বসে এবং সেখানে একটা নাটক তৈরি করা হয়। এখন এটাকে যাত্রা বলা হচ্ছে, তার কারণ হচ্ছে এটার
একটা উচ্চারণের ভঙ্গি আবৃত্তি করা বা নাটকটাকে উপস্থাপনার তার একটা সেপারেট একটা বৈশিষ্ট্য রয়েছে, সেই কারণের জন্য এটা নাম দেওয়া হয়েছে যাত্রা। তো লাস্ট সানডে, গত রবিবার, লিটিল ফুলমণি, ছোট্ট ফুলমণি ওয়েন্ট টু সি, দেখতে গিয়েছিল এ যাত্রা, একটি যাত্রানুষ্ঠান উইথ হার পেরেন্টস, তার বাবা মায়ের সঙ্গে। ফুলমণি ওয়াজ থ্রিলড, ফুলমণি শিহরিত হয়েছিল, টু সি দ্য যাত্রা, যাত্রা দেখে ফুলমণি শিহরিত হয়েছিল, মানে শিহরণ জেগেছিল তার, খুব ভালো লেগেছিল আর কি। দ্য নেক্সট ডে, মানে পরের দিন, ওয়েন সি ন্যারেটেড দ্য স্টোরি, যখন সে বর্ণনা করছিল গল্পটা, অফ দ্য পারফরমেন্স, যে যাত্রাটা সে দেখেছে, স্টোরি অফ দ্য পারফরমেন্স, যাত্রার গল্পটা সে যখন বর্ণনা করছিল, কোথায় করছিল, টু দ্য ক্লাস, তার শ্রেণীতে। দ্য নেক্সট ডে হোয়েন সি ন্যারেটেড দ্য স্টোরি অফ দ্য পারফরমেন্স টু দ্য ক্লাস, যখন সে শ্রেণীতে তার বন্ধু বান্ধব এদের সঙ্গে বা তার শিক্ষিকাকেও গল্পটা বলছিল হয়তো বা, যখন সে, ক্লাস বলতেই টোটাল, মানে ফুল স্টুডেন্ট সার্কেল উইথ টিচার, এটাকে আমরা একসাথে বলি ক্লাস। ঠিক আছে, ক্লাস মানে শুধু যে কো রিডার যারা রয়েছে বা ফ্রেন্ড যারা রয়েছে, কো বেঞ্চার যারা রয়েছে, শুধু তাদেরকে বলা হচ্ছে তা নয়, সবাইকে মিলিয়ে, টিচার এবং ক্লাসমেটস সবাইকে মিলিয়ে বলা হচ্ছে কিন্তু ক্লাস। তো এই শ্রেণীতে যখন, শ্রেণীকক্ষে যখন সে পারফরমেন্স, দ্য স্টোরি অফ দ্য পারফরমেন্স, এই যাত্রার গল্পটা ন্যারেট করছিল, মানে বর্ণনা করছিল, তখন কি হলো দেখো। হার টিচার সেড, তার শিক্ষিকা বললেন, দ্যাট যাত্রা ইজ অ্যাকচুয়ালি কাইন্ড অফ ফোক থিয়েটার। আমিও বলছিলাম তোমাদেরকে যে যাত্রা ইজ অ্যাকচুয়ালি, আসলে যাত্রা হচ্ছে এ কাইন্ড অফ ফোক থিয়েটার, একটা লোকনাটক, লোকনাটক বলা যেতে পারে, মানে লোকাল নাটক বা লোকনাটক। লোকনাটক বলতে কি, যে আঞ্চলিক একটা ভাব রয়েছে, যাত্রাও একটা নাটক, এক ধরনের নাটক, কিন্তু এই নাটকটার মধ্যে একটা আঞ্চলিকতার ব্যাপার রয়েছে, তাহলে একটা আঞ্চলিক নাটক। যাত্রা হলো ইজ অ্যাকচুয়ালি কাইন্ড অফ ফোক থিয়েটার, মানে এক ধরনের আঞ্চলিক নাটক বা লোকনাটক, এটাকে আমরা যাত্রা বলি। দিস কাইন্ড অফ থিয়েটার ইজ পারফর্মড আন্ডার ডিফারেন্ট নেমস, এই ধরনের নাটক অনুষ্ঠিত হয় আন্ডার ডিফারেন্ট নেমস, বিভিন্ন নামে, আন্ডার ডিফারেন্ট নেমস, বিভিন্ন নামে। পারফর্মড আন্ডার, এখানে প্রিপোজিশনটা বসলো কিন্তু আন্ডার, খেয়াল রাখবে, পারফর্মড আন্ডার ডিফারেন্ট নেমস ইন ডিফারেন্ট পার্টস অফ আওয়ার কান্ট্রি, তার মানে আমাদের দেশের নানা অংশে, মানে বিভিন্ন অংশে বিভিন্ন নাম আছে এই যাত্রার। তাহলে এই যাত্রা মানে এই দিস কাইন্ড অফ থিয়েটার, এই ধরনের নাটক, দিস কাইন্ড অফ থিয়েটার মানে হলো এই ধরনের নাটক অনুষ্ঠিত হয়, ইজ পারফর্মড মানে অনুষ্ঠিত হয়, আন্ডার ডিফারেন্ট নেমস, ভিন্ন ভিন্ন নামে, ইন ডিফারেন্ট পার্টস, ভিন্ন ভিন্ন অংশে, অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের। ইট ইজ কল্ড তামাশা ইন মহারাষ্ট্র, খেয়াল রাখবে, মহারাষ্ট্রে এটার নাম হলো তামাশা, মহারাষ্ট্রে একে বলে তামাশা। নৌটঙ্কি ইন নর্থ ইন্ডিয়া, নর্থ ইন্ডিয়া মানে উত্তর ভারতে এটাকে নৌটঙ্কি বলে ডাকা হয়। অ্যান্ড যাত্রা ইন বেঙ্গল, এবং বাংলাতে এটাকে বলা হয় যাত্রা। মোস্ট অফ দিস ফোক থিয়েটার্স, বেশিরভাগ এই লোকনাটকগুলি আর বেসড অন, মানে তৈরি করা হয় এটার উপর ভিত্তি করে, কিসের উপর ভিত্তি করে, বেসড অন মাইথোলজিক্যাল ইনসিডেন্টস, মানে পৌরাণিক ঘটনা অথবা কাল্পনিক ঘটনাকে ভিত্তি করে, বেস্ট মানে ভিত্তি করা, বা চরিত্রকে, মাইথোলজিক্যাল ইনসিডেন্টস অর ক্যারেক্টার্স, ক্যারেক্টার মানে হলো চরিত্র, ঠিক আছে। তাহলে পৌরাণিক ঘটনা অথবা পৌরাণিক চরিত্রগুলোর ওপর ভিত্তি করে, বা কাল্পনিক ঘটনা বা কাল্পনিক চরিত্রের ওপর ভিত্তি করে এই জাতীয় ফোক থিয়েটার বা লোকনাটকগুলি তৈরি হয়। ইন্ডিয়া হ্যাজ এ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ড্যান্স, ভারতের আছে একটা সমৃদ্ধ ঐতিহ্য। রিচ হেরিটেজ বলতে এখানে সমৃদ্ধ বলা হচ্ছে, ধনী ঠিক না, রিচ মানে আমরা জানি ধনী, কিন্তু এখানে বলা হচ্ছে সমৃদ্ধ। হেরিটেজ অফ ক্লাসিক্যাল ড্যান্স মানে ভারত
ক্লাসিক্যাল ড্যান্স মানে হচ্ছে শাস্ত্রীয় নৃত্য। শাস্ত্রীয় নৃত্যের ঐতিহ্য সমৃদ্ধ হলো ভারতবর্ষ। ভারতবর্ষ হ্যাজ দিয়ে বলা হচ্ছে ঠিকই, কিন্তু ভারতবর্ষের শাস্ত্রীয় নৃত্যের সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। দেয়ার আর মেনি ক্লাসিক্যাল ড্যান্স ফর্মস। অনেকগুলি শাস্ত্রীয় এই যে ড্যান্স ফর্ম, আমরা যে নামগুলো বিহু বা তোমার ছৌ বা এই যে ভাংরা, এই সমস্ত যে নামগুলো আমরা পড়লাম, এই নামগুলো কিন্তু দেখো সবগুলো কিন্তু ফোক ড্যান্স। কিন্তু ফোক ড্যান্স বাদ দিয়েও আরও এক ধরনের নৃত্য রয়েছে, সেটার নাম হলো ক্লাসিক্যাল ড্যান্স। সেগুলোকে বলা হয় শাস্ত্রীয় নৃত্য। এটা দীর্ঘদিন ধরে কোনো গুরুর হাত ধরে পরম্পরা ঘটিতভাবে প্র্যাকটিস করতে হয়। এক একটা জায়গায় এক এক রকম। তো তোমরা নামগুলো পরে শুনবে। তো এই ক্লাসিক্যাল ড্যান্সগুলো কিন্তু খুব জটিল এবং দীর্ঘদিন ধরে এগুলোকে প্র্যাকটিস করতে হয়। এই ক্লাসিক্যাল ড্যান্স ফর্ম বা শাস্ত্রীয় নৃত্য শৈলীর যেগুলো, সেইগুলোর ব্যাপারেই কিন্তু এই স্ট্যান্ডার্ডটা লেখা হয়েছে। তো দেয়ার আর মেনি ক্লাসিক্যাল ড্যান্স ফর্ম, অনেক শাস্ত্রীয় নৃত্য শৈলী আছে। অ্যান্ড ইচ ডিলস উইথ সাম মাইথোলজিক্যাল ন্যারেটিভ। প্রতিটাই কিন্তু ডিলস উইথ সাম মাইথোলজিক্যাল ন্যারেটিভ, পৌরাণিক ঘটনাবলীকে বর্ণনা করে এগুলোকে তৈরি করা হয়েছে। মানে সঙ্গতিপূর্ণ। ডিলস উইথ মানে ওটা নিয়েই কারবার আর কি। মাইথোলজিক্যাল ন্যারেটিভ, এটাকে নিয়ে কারবার। ঠিক আছে, কোনোটা ধরো যেমন কত্থক, এটা একটা ক্লাসিক্যাল ড্যান্স। তো এখানে যে মাইথোলজিটা ইউজ করা হয়েছে তার বেসটা হলো, সেটা যে বেসিক বেসটাকে নিয়ে ডিল করে সেটা হলো কি না, শিবের নৃত্য। শিবের নৃত্য, এটা শিব পুরাণ, একটা পুরানো ইন্ডিয়ান মাইথোলজি। তো এই শিব পুরাণে শিবকে নৃত্য করতে দেখা যাচ্ছে এবং নৃত্যের ঈশ্বর বলে কল্পনা করা হচ্ছে। তো শিবের সেই যে নৃত্য শৈলী, তার যে স্টাইল, সেটাকে কল্পনা করে কিন্তু এই কত্থক তৈরি হয়েছে। তো এইভাবেই মোটামুটি জেনে রাখো যে এই ধরনের মাইথোলজিক্যাল ন্যারেটিভ থেকেই কিন্তু তৈরি করা হয়েছে। ড্যান্সেস, দি ড্যান্সার্স ওয়ার কালারফুল ড্রেসেস। ড্যান্সার্স বলতে যারা নাচে, নাচিয়েরা, নাচিয়েরা বা নৃত্যকারী, ভালো বাংলা হচ্ছে নৃত্যকারী। দ্য ড্যান্সার্স, নৃত্যকারীরা, উইয়ার কালারফুল ড্রেসেস, রঙিন পোশাক পরে, অ্যান্ড ড্যান্স ইন হারমোনি, এবং নৃত্য করে ইন হারমোনি উইথ মিউজিক, সঙ্গীতের সঙ্গে ঐক্যতানে। সঙ্গীতের সঙ্গে মানে সঙ্গীতের তালে তালে নৃত্য করে, সহজ ভাষায়। ড্রামাটিক্স ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট। ড্রামাটিক্স, ড্রামাটিক্স হলো নাটকীয়তা। নাটকীয়তা মানে প্রত্যেকটা নাচের মধ্যে একটা নাটক থাকবে। তো এটাকেই বলা হচ্ছে ড্রামাটিক্স। তো ড্রামাটিক্স ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট। নাটকীয়তাটা হলো একটা আবশ্যকীয় অংশ অব দ্য ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স ট্র্যাডিশন। ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের ঐতিহ্য। তাহলে নাটকীয়তাটাই হচ্ছে এসেন্সিয়াল পার্ট, অপরিহার্য অংশ ভারতীয় শাস্ত্রীয় নৃত্য ঐতিহ্যের। ঠিক আছে, তো কত্থক ইজ এ, আমি যেটার কথা বলছিলাম কত্থক, কত্থক বলা হচ্ছে এখানে, উচ্চারণটা যা করেছে মানে স্পেলিংটা কত্থক, ইজ এ ড্যান্স অফ নর্থ ইন্ডিয়া। এটা উত্তর ভারতের একটা ড্যান্স ফর্ম বা নৃত্য শৈলী। হোয়াইল ভরতনাট্যম, মোহিনী আত্যাম, কুচিপুড়ি অ্যান্ড কথাকলি আর অল ফ্রম সাউথ ইন্ডিয়া, এগুলো এই যে ভারতনাট্যম, মোহিনী আত্তম, কুচিপুড়ি, কথাকলি, এগুলো সবই হচ্ছে সাউথ ইন্ডিয়ান নৃত্য। এরপরে মণিপুরি অ্যান্ড ওড়িশি। মণিপুরি অ্যান্ড ওড়িশি ড্যান্স আর ড্যান্স ফর্মস অফ ইস্টার্ন ইন্ডিয়া। পূর্ব ভারতের মণিপুরি এবং ওড়িশি, ওড়িশি উড়িষ্যাতে বেসিক্যালি, আর মণিপুরি মণিপুর, এইসব অঞ্চলের নৃত্য হচ্ছে এগুলো ড্যান্স আর ড্যান্স ফর্ম অফ ইস্টার্ন ইন্ডিয়া, মানে পূর্ব ভারত। ইস্টার্ন মানে পূর্বাঞ্চল, তো পূর্ব ভারতের নাচের নৃত্য শৈলী মণিপুরি এবং ওড়িশি।
আর ভারতনাট্যম, মোহিনীআট্টম, কুচিপুড়ি এবং কথাকলি এগুলো হচ্ছে সাউথ ইন্ডিয়ার। আর নর্থ ইন্ডিয়া মানে উত্তর ভারতের হলো কত্থক। Such a wide variety of dance forms cannot be found anywhere else in the world. In the world, বিশ্বের, cannot be found anywhere, কোথাও দেখতে পাওয়া যায় না, কোথাও দেখতে পারা যায় না মানে পাওয়া যায় না, anywhere else in the world, anywhere else, cannot be found anywhere else in the world মানে হচ্ছে বিশ্বের আর কোথাও দেখতে পাওয়া যায় না। such a wide variety of dance forms, এইরকম মানে নৃত্যের এইরকম এত বৈচিত্র্য অন্য কোনো জায়গায় কিন্তু দেখতে পাওয়া যায় না। ওকে, ড্যান্স অ্যান্ড মিউজিক, নৃত্য এবং গীতের, মিউজিক বলতে এখানে গীত বলা হচ্ছে, সঙ্গীত, নৃত্য এবং সঙ্গীতের হ্যাভ অলওয়েজ বিন ইন্টিগ্রাল টু ইন্ডিয়ান কালচার, হ্যাভ অলওয়েজ বিন ইন্টিগ্রাল টু ইন্ডিয়ান কালচার, নৃত্য এবং সঙ্গীতের একটা বন্ধন রয়েছে। ইন্টিগ্রাল মানে হলো বন্ধন, এখানে বন্ধন বলা হচ্ছে, যদিও ইন্টিজার কথাটা অন্য, ইন্টিগ্রিটি ব্যাপারটা অন্য, তো এখানে ইন্টিগ্রাল বলতে একটা সংযুক্তি, বন্ধন, অবিচ্ছেদ্যতা, এই সমস্ত কিছু বোঝানো হচ্ছে। তো নৃত্য এবং সঙ্গীত হ্যাভ অলওয়েজ বিন ইন্টিগ্রাল, অঙ্গাঙ্গিভাবে জড়িত বা সংযুক্তি আছে, টু দ্য ইন্ডিয়ান কালচার, ভারতীয় সংস্কৃতির সঙ্গে। তার মানে ভারতীয় সংস্কৃতির সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে নাচ এবং গান, একদম সহজ বাংলাতে। ফুলমণি হ্যাজ এ সুইট ভয়েস, ফুলমণির কণ্ঠটি খুব মিষ্টি, ফুলমণির আছে সুকণ্ঠ বা মিষ্টি কণ্ঠ। সি বিলিভস, সে বিশ্বাস করে, দ্যাট যে শি ক্যান সিং ইন হারমোনি, সে পারবে গাইতে, ইন হারমোনি উইথ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, সঙ্গীত যন্ত্রাদির সঙ্গে সঙ্গতি রেখে গাইতে পারবে, যেমন লাইক সিতার, তবলা, সারেঙ্গি, ড্রাম অ্যান্ড সো অন, যেমন সেতার, তবলা, সারেঙ্গি, ড্রাম মানে তালবাদ্য, এই সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে সে কিন্তু গান গাইতে পারবে। অ্যান্ড সো অন, সো অন বলেছে, এই কয়েকটা মাত্র যে সঙ্গীত যন্ত্র রয়েছে তা কিন্তু নয়, আরও অনেক সঙ্গীত যন্ত্র রয়েছে, তো এখানে 4টা মাত্র নাম দিয়েছে, সেতার, তবলা, সারেঙ্গি, ড্রাম। ফুলমণি কেম টু নো দ্যাট, ফুলমণি জানতে পারলো যে দ্য ইন্ডিয়ান কিংস অ্যান্ড রুলার্স, ভারতীয় রাজারা এবং শাসকেরা, প্যাট্রোনাইজড, ভালো করে মাথায় রাখবে, প্যাট্রোনাইজড মানে পৃষ্ঠপোষকতা করত, মানে যারা নাচতো তাদেরকে অর্থ সাহায্য করত, তাদের নাচ দেখত এবং বসে উপভোগ করত, তাদেরকে উৎসাহ দিত, এগুলোকে বলা হচ্ছে প্যাট্রোনাইজ করা, এগুলো পৃষ্ঠপোষক। ইন্ডিয়ান কিংস অ্যান্ড রুলার্স, ভারতীয় রাজা এবং শাসকেরা, প্যাট্রোনাইজড ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড ড্যান্স, পৃষ্ঠপোষকতা করতেন শাস্ত্রীয় সঙ্গীত এবং শাস্ত্রীয় নৃত্যের, ইন দেয়ার কোর্টস, এই কোর্ট বলতে দরবার বোঝানো হচ্ছে, কোর্ট বলতে বোঝানো হচ্ছে দরবার, রাজ দরবার বলে না, সে রাজ দরবারেতে তারা কিন্তু এই নৃত্য, গীত, শাস্ত্রীয় নৃত্য এবং গীতের পৃষ্ঠপোষকতা করতেন। কারা করতেন না, ইন্ডিয়ান কিংস অ্যান্ড রুলার্সরা, মানে ভারতীয় রাজা এবং শাসকেরা। ক্লিয়ার? এম্পেরার আকবর মানে সম্রাট আকবর, এই এতক্ষণে আকবরের নাম নেওয়া হচ্ছে, মুঘল সম্রাট আকবর, তার নাম নেওয়া হচ্ছে এম্পেরার আকবর, লাভড টু লিসেন দ্য সংস অফ তানসেন, মিয়া তানসেনের নাম তোমরা শুনেছ, তো সেই তানসেন একজন বিখ্যাত গায়ক ছিলেন মুঘল সম্রাট আকবরের আমলে। তো মুঘল সম্রাট আকবরের আমলের যে বিখ্যাত গায়ক তানসেন, তার কথা এখানে বলা হচ্ছে। এম্পেরার আকবর লাভ টু লিসেন, শুনতে ভালোবাসতেন, লিসেন মানে শোনা, লাভ টু লিসেন মানে শুনতে ভালোবাসতেন, টু দ্য সংস অফ তানসেন, তানসেনের গান শুনতে সম্রাট আকবর খুব ভালোবাসতেন। আওয়ার কান্ট্রি, আমাদের দেশ, ইজ সো বিগ, এত বড়, দ্যাট যে, আওয়ার কান্ট্রি ইজ সো বিগ দ্যাট, আমাদের দেশ
এত বড় যে উই হ্যাভ মেনি ডিফারেন্ট স্টাইলস, আমাদের অনেক বিভিন্ন রকম শিল্প মানে শৈলী, শৈলী অফ ক্লাসিক্যাল মিউজিক লাইক হিন্দুস্তানি অ্যান্ড কর্ণাটকি। আমাদের দেশ এত বড় যে উই হ্যাভ মেনি ডিফারেন্ট স্টাইলস অফ ক্লাসিক্যাল মিউজিক, আমাদের আছে নানা রকমের শাস্ত্রীয় সঙ্গীতের শৈলী, নানা রকমের শাস্ত্রীয় সঙ্গীত শৈলী আছে আমাদের দেশে, যেমন লাইক হিন্দুস্তানি অ্যান্ড কর্ণাটকি। হিন্দুস্তানি সঙ্গীত রয়েছে, এটা সম্ভবত নয়, এটা আমি জানি তাই বলে দিচ্ছি, এটা উত্তর ভারতীয়, এবং কর্ণাটকি এটা দক্ষিণ ভারতীয়। ইচ অফ দি স্টাইলস, এই প্রতিটা শৈলী গ্রিউ ইন টেম্পলস, মন্দিরেই কিন্তু তৈরি হয়েছিল, মানে প্রতিটা শৈলীর জন্ম কিন্তু মন্দির, অ্যান্ড ডেভেলপড ডাউন দ্য এজ, এবং যুগ যুগ ধরে উন্নত হয়েছে। প্রতিটা শৈলী মন্দিরে উৎপন্ন হয়েছে এবং যুগ যুগ ধরে উন্নতি করেছে, মানে চর্চা হয়ে গেছে তার। ফুলমণি ইজ প্রাউড টু বি এন ইন্ডিয়ান, ফুলমণি এক ভারতীয় হয়ে, একজন ভারতীয় হিসাবে গর্ব অনুভব করে। টু বি অ্যান ইন্ডিয়ান, একজন ভারতীয় হওয়ায় গর্ব অনুভব করে। প্রাউড, গর্বিত, ফুলমণি গর্বিত সে একজন ভারতীয়। সি হ্যাজ হার্ড দ্যাট, সে শুনেছিল যে আওয়ার কান্ট্রি ইজ ফুল অফ গ্রেট মনুমেন্টস, আমাদের দেশে মহান সৌধ, গ্রেট মনুমেন্টস, মহান সৌধ, ফোর্টস, দুর্গ, অ্যান্ড ওয়ান্ডারফুল আর্কিটেকচার্স, আশ্চর্য স্থাপত্যে ভর্তি। আমাদের দেশে মহান সৌধ, মহান বলতে এখানে গ্রেট মনুমেন্টস বলতে ঠিক মহান বোঝানো হচ্ছে না, মানে বড় বড় সৌধ এরকম একটা বলা হচ্ছে, এখানে বিশালতাটাকেই বলা হচ্ছে, বিশাল সৌধ, দুর্গ এবং আশ্চর্য স্থাপত্যে ভর্তি। সি হ্যাজ সিন, সে দেখেছে, দি পিকচার, ছবি। সি হ্যাজ সিন দ্য পিকচার, কিসের পিকচার দেখেছে? অফ দ্য তাজমহল। সি হ্যাজ সিন দ্য পিকচার অফ দি তাজমহল, সে দেখেছে তাজমহলের ছবি, তাজমহলের ছবি সে দেখেছে। ইট ইজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, এখানে তাজমহলের ছবি তোমরা দেখতে পাচ্ছ। ইট ইজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, এই তাজমহলটা বিশ্বের 7ম আশ্চর্যের একটি। ওয়ান অফ দ্য মানে একটি, 7 ওয়ান্ডার্স, এখানে প্লুরাল ফর্ম ইউজ হচ্ছে, ওয়ান অফ দ্যার পরে কিন্তু প্লুরাল নাম্বার ইউজ হয়। দ্য ফোর্থ অফ ওয়ান্ডার্স মানে আশ্চর্য, 7 ওয়ান্ডার মানে 7ম আশ্চর্য, 7th হওয়া ভালো ছিল, 7th আশ্চর্য, 7 ওয়ান্ডার্স বলেছে এখানে। দি ফোর্ট মানে দুর্গ, এট আগ্রা মানে আগ্রাতে যে দুর্গ আছে, দি ফোর্ট এট আগ্রা, অ্যান্ড দি রেড ফোর্ট ইন দিল্লি, আগ্রা দুর্গ এবং দিল্লির লালকেল্লা আর অলসো ওর্থ সিং, মানে এগুলোও একটা দেখার মতো মূল্যবান জিনিস। ওর্থ মানে মূল্যবান, দামি। দি হিউজ গেটওয়ে অর বুলন্দ দরওয়াজা, বিশাল সদর দরজা, অথবা এটার নাম দেওয়া হয়েছে বুলন্দ দরওয়াজা, বুলন্দ দরওয়াজা, বিল্ট বাই এম্পায়ার আকবর, সম্রাট আকবরের তৈরি করা, এট ফতেপুর সিক্রি, ফতেপুর সিক্রিতে সম্রাট আকবরের তৈরি করা বিশাল সদর দরজা অথবা বুলন্দ দরওয়াজা ইজ অলসো অ্যামাং দ্য মনুমেন্টস দ্যাট ফুলমণি উইসেস টু সি, অলসো অ্যামাং দ্য মনুমেন্টস, সেই সমস্ত স্মৃতিসৌধগুলির মধ্যে পড়ে যা ফুলমণি উইসেস টু সি, ফুলমণি দেখতে ইচ্ছা করে, ফুলমণি দেখবে বলে মনে করেছে আর কি, পরের দিকে দেখবে, ফুলমণির ইচ্ছা আছে, ফুলমণি উইসেস টু সি। শি হোপস দ্যাট সামডে, সে আশা করে যে কোনো একদিন, সামডে শি উইল বি এবল টু ট্রাভেল, সে ঘুরে বেড়াতে পারবে, মানে
বেরিয়ে, এগুলো তো বেড়াতে বেরিয়েই দেখতে হয়। শি উইল বি এবল টু ট্রাভেল, সে বেড়াতে পারবে, সমর্থ হবে, এবল টু ট্রাভেল, ঘুরে বেড়াতে সমর্থ হবে, অল ওভার ইন্ডিয়া, সারা ভারতব্যাপী, অ্যান্ড সি অল দ্য ফ্যাসিনেটিং মনুমেন্টস, সব চিত্তাকর্ষক মনুমেন্ট মানে সৌধগুলি দেখতে সে সমর্থ হবে, ঘুরে ঘুরে সারা ভারত জুড়ে ঘুরে ঘুরে সে এই চিত্তাকর্ষক সৌধগুলি দেখতে পারবে সে একদিন, এটাই সে আশা করে বা স্বপ্ন দেখে। এই ফ্যাসিনেটিং কথাটা হলো ক্যাপটিভেটিং, যেটা হলো চিত্তাকর্ষক বা মনোগ্রাহী বা দর্শক আকর্ষণী, এইভাবে মানে বাংলা করতে পারো তোমরা। এখানে কয়েকটা ওয়ার্ড ট্রোপ দিয়েছে, চলো দেখা যাক কি আছে। মাইথোলজিক্যাল, মাইথোলজিক্যালের একটা ইংলিশ সিনোনিম হচ্ছে লেজেন্ডারি, মানে এটা পৌরাণিক হতে পারে আবার কাল্পনিকও বটে। রিলেটেড টু ইমাজিনারি এজ ওল্ড টেলস হ্যান্ডেড ডাউন থ্রু জেনারেশন, মানে এমন একটা পুরানো গল্প, কাল্পনিক গল্প, যেটা জেনারেশন টু জেনারেশন চলে আসছে, মানে প্রজন্মের পর প্রজন্ম এটা চলে আসছে। প্রজন্মের পর প্রজন্ম বলতে তোমরা হয়তো বুঝতে পারবে না, যেমন দাদু তার নাতিকে বলছে, সেই নাতি একদিন দাদু হলো, সে তার নাতিদেরকে বলছে, সেই নাতি একদিন দাদু হলো, সে তার নাতিদেরকে বলছে, মানে গল্পটা অবিকৃত থেকে যাচ্ছে, ম্যানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে যে গল্প চলে আসে সেই গল্পগুলো হচ্ছে মিথ বা মানে সেই গল্পের যে ক্যারেক্টার সেটা হলো লেজেন্ডারি বা লেজেন্ড। তো এইটাকেই বলা হচ্ছে কিন্তু মাইথোলজিক্যাল বা পৌরাণিক, পুরাণ ঘটিত, মানে পুরানো দিনের গল্প। হেরিটেজ, হেরিটেজ মানে ঐতিহ্য। হেরিটেজ ব্যাপারটা হলো, বাংলায় একটু বুঝিয়ে বলি, হেরিটেজ হলো পুরানো আমলের যে সমস্ত কালচার, পুরনো আমলের যে সমস্ত সংস্কৃতি, সেই সংস্কৃতিগুলোকে ধারাবাহিকভাবে বয়ে চলা এবং তার অনুশীলন করা, তাকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়া, এইটাকেই বলা হচ্ছে হেরিটেজ। এলিমেন্টস অফ কালচার, সংস্কৃতির একটা মৌলিক অংশ, হুইচ আর পাসড অন ফ্রম ওয়ান জেনারেশন টু অ্যানাদার, একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে চলে যাচ্ছে। মানে মাইথোলজিটাও যেমন একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে যাচ্ছে ক্যারি করে নিয়ে, সেরকম হেরিটেজও একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে সংস্কৃতিটাকে ক্যারি করে নিয়ে যাচ্ছে। হেরিটেজ বলতে এখানে নাচ গান বা কোনো একটা কিছু, যেমন গুরুজনদের দেখলে বা নতুন মানুষদের দেখলে তাকে সুপ্রভাত বলা বা তাদের বড়দেরকে দেখলে প্রণাম করা, এই সমস্ত এই যে কালচারের ছোট ছোট এক একটা দিক, এগুলো দীর্ঘ সময় ধরে যদি বয়ে চলে জেনারেশন টু জেনারেশন, মানে প্রজন্মের পর প্রজন্ম, তাহলে সেটা হয়ে যায় হেরিটেজ। ক্লিয়ার? হারমোনি, হারমোনি বলতে হারমোনিয়ামের নাম শুনেছো, সেই শব্দটা থেকেই আসছে কিন্তু হারমোনি, সম্প্রীতি বলা যায়, কমিউনাল হারমোনি শব্দটা তোমরা পড়েছিলে, সাম্প্রদায়িক সম্প্রীতি আমি বলেছিলাম। এখানে হারমোনি বলতে কিন্তু ম্যাচিং ইন রিদিম ঠিক নয়, এখানে ঠিক ইংলিশটা দেওয়া হয়নি, এখানে ম্যাচিং ইন রিদিম বলতে ছন্দের সঙ্গে ম্যাচ করে মিলিয়ে, ছন্দ মিলিয়ে বলা হচ্ছে। হারমোনি ব্যাপারটা হলো সঙ্গতিপূর্ণ, এটা একটু জটিল, সেটা মানে বুঝে ওঠাটা এই বয়সে, তো তোমরা এইটুকুই বুঝবে তাহলে, মানে ম্যাচিং ইন রিদিম, ছন্দ মিলিয়ে। এসেনশিয়াল, মোস্ট নেসেসারি, এসেনশিয়াল মানে অত্যাবশ্যক, মানে যেটা অতি প্রয়োজনীয়, মোস্ট নেসেসারি। প্যাট্রোনাইজড, প্যাট্রোনাইজড পৃষ্ঠপোষকতা করা, আমি আগেই বলেছি। গেভ সাপোর্ট টু আর্ট মিউজিক, এগুলোকে বলা হচ্ছে পৃষ্ঠপোষকতা করা, মানে নানা রকমের শিল্পকলা সঙ্গীত ইত্যাদিকে সাপোর্ট করা, মানে ওই তো অর্থ সাহায্য করা বা তাদের সেই সব অনুষ্ঠান দেখা শোনা। শুধু অর্থ সাহায্য করলেই তো হবে না, যদি শ্রোতা না থাকে, দর্শক না থাকে, তাহলে এগুলো ব্যর্থ হয়ে যায়। এগুলোকেই বলা হচ্ছে এক কথায় প্যাট্রোনাইজিং করা। লেটস ডু অ্যাক্টিভিটি 4, রাইট T for true, F for false. In India, there are many types of classical dances. Whether it will be true or false. আমি এটা রেডি করে রেখেছিলাম। ট্রু মানে সত্য, আর ফলস মানে হলো মিথ্যা। তো যেটা মিথ্যা হবে তার বদলে আমরা এফ বসাবো, যেটা সত্যি হবে উক্তি সেটার বদলে আমরা টি বসাবো। তাহলে ফার্স্ট কি বলছে, ইন ইন্ডিয়া দেয়ার আর মেনি টাইপস অফ ক্লাসিক্যাল ড্যান্সেস, ট্রু।
কথাকলি ড্যান্স ইজ অরিজিনেটেড ইন নর্থ ইন্ডিয়া, অবশ্যই এটা সাউথ ইন্ডিয়ান ড্যান্স। সিতার ইজ এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, ট্রু। ইন ইন্ডিয়া দেয়ার ইজ অনলি ওয়ান ফর্ম অফ ক্লাসিক্যাল মিউজিক, ফলস। এখানেই তো দুটো বলে দিয়েছে। তানসেন ওয়াজ এ গ্রেট ভোকালিস্ট, ট্রু। ভোকালিস্ট মানে হলো কণ্ঠশিল্পী। ভোকালিস্ট শব্দটার এটা খুব ভালো বাংলা, সেটা হলো কণ্ঠশিল্পী। ওকে, লেটস ডু অ্যাক্টিভিটি নাম্বার 5। আমি টোটাল অ্যান্সারটা কিন্তু হ্যান্ডরাইটিং করে দিইনি, এখানে কিছুটা অ্যান্সার দিয়েছি যতটা এখানে জুড়তে হবে। তারপরে দেখো প্লাস দেওয়া আছে, আমি বলে দিচ্ছি কিভাবে হবে। তো কোশ্চেনটা পড়া যাক। হুইচ কান্ট্রি হ্যাজ এ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ড্যান্স? কোন দেশের একটা সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে শাস্ত্রীয় নৃত্যের? আওয়ার কান্ট্রি, কমা, ইন্ডিয়া। এতদূর পর্যন্ত লিখলে আর প্লাস চিহ্নটা দেওয়ার দরকার নেই। প্লাস কি করবে, প্লাসের বদলে তোমরা এই জায়গাটা লিখবে হ্যাজ এ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ড্যান্স, এতদূর পর্যন্ত। ওকে, তাহলে আওয়ার কান্ট্রি ইন্ডিয়া হ্যাজ এ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ড্যান্স। নাম্বার 2, হোয়াট ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট অফ অ্যান ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স? ড্রামাটিক্স। ড্রামাটিক্স এতদূর লিখলে এরপরে প্লাসের বদলে এটা লিখতে হবে না, প্লাসের বদলে লিখবে ড্রামাটিক্স ইজ অ্যান সরি ড্রামাটিক্স ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট অফ অ্যান ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স। ফুল স্টপ বসাবে, প্রত্যেকটা জায়গায় একটা করে ফুল স্টপ দেবে। নেক্সট, হু লাভড টু লিসেন টু দ্য সংস অফ তানসেন? কে তানসেনের সঙ্গীত শুনতে পছন্দ করতেন? এম্পেরার আকবর। এতদূর লিখলে তারপর জুড়ে দিলে এইটা, লাভড টু লিসেন দ্য সংস অফ তানসেন, এতদূর লেখার পর একটা ফুল স্টপ দেবে। নাম্বার 4, হুইচ মনুমেন্ট ইন ইন্ডিয়া ইজ অ্যামাং দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড? তাজমহল। তাজমহল লিখবে, তারপর এটা জুড়বে। তাজমহল ইজ অ্যামাং দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। এইটাকে তোমরা একটু স্টার্ট করতে পারো তাজমহলের আগে, ইন ইন্ডিয়া, দুটো আই ক্যাপিটাল লেটারে, কমা, দ্য তাজমহল, এখান থেকে শুরু করতে পারো। তাজমহল ইজ অ্যামাং দ্য সেভেন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, এই পর্যন্ত লিখে ফুল স্টপ দেবে। নাম্বার 5, হোয়াট ইজ বুলন্দ দরওয়াজা? হোয়াট ইজ বুলন্দ দরওয়াজা? তাহলে এটা কিন্তু আর প্লাস দেওয়া নেই, দেখো এখানে বুলন্দ দরওয়াজা ইজ দ্য হিউজ গেটওয়ে এট ফতেহপুর সিক্রি লিখতে পারো, ফতেহপুর সিক্রি, এটা জুড়ে দেওয়া যেতে পারে। নাম্বার নেম অফ দ্য ফোক থিয়েটার্স অফ মহারাষ্ট্র। মহারাষ্ট্রের ফোক থিয়েটারের নাম হলো তামাশা, বেঙ্গলের যাত্রা এবং নর্থ ইন্ডিয়া নাউটঙ্কি। ক্লিয়ার? এই গেল অ্যাক্টিভিটি 5। চলো অ্যাক্টিভিটি 6 এর দিকে আমরা যাই। দিস ইজ এ মেজ। এখানে অনেকগুলো লেটারকে হাবিজাবি করে বসানো আছে, তো এর মধ্যে থেকে আমাদেরকে কি করতে হবে? ইন্ডিয়া ইজ এ কান্ট্রি অফ ড্যান্স, ভারতবর্ষ নাচের দেশ, নৃত্যের দেশ ভারতবর্ষ। নেম অফ দিস ড্যান্সেস ইন দি মেজ, এটা ফাইন্ড আউট করতে হবে আমাদেরকে। তো এখানে আমি নানা রকমের কালি দিয়ে করেছি। গ্রিন কালি দিয়ে দেখো রয়েছে কুচিপুড়ি, মোহিনী আত্যম, তারপর এইখান থেকে আছে আবার রেড কালি দিয়ে মণিপুরি, কথাকলি, এতদূর পর্যন্ত। তারপর এইখানে একটা আছে দেখো কত্থক, এখানে তো তোমাদের জন্য করেই দিয়েছে ভারতনাট্যম, আর এখানে ওড়িশি আছে, এটা এইগুলোই মোটামুটি এখানে রয়েছে। এই হলো মেজের ভেতরে পাওয়া ড্যান্স ফর্মের নামগুলো। অ্যাক্টিভিটি নাম্বার 7, এখানে আমাকে একটু অবশ্যই ছোট করে নিতে হচ্ছে, না হলে পুরোটা তোমরা দেখতে পাবে না। আমি একটু ছোট করে নিচ্ছি। রাইট দ্য অপোজিটস of the words given in the clues, you can find the answers in the text. তো এইখানে বলছে যে এখানে একটা কি বলে এটাকে শব্দ ছকের মতো দিয়ে দিয়েছে, তো এই শব্দ ছকটা তোমাদেরকে করতে বলা হচ্ছে। তো আগে ক্লুগুলো একটু দেখিয়ে দিই, ক্লুগুলোতে কি বলেছে।
ক্লুগুলোতে আমরা দেখার চেষ্টা করি কি বলেছে, একটু বড় করে নিই ক্লু এর জায়গাগুলো। 1 নম্বর ক্লুতে বলেছে অপোজিট অফ গুড। তো এখানে 1 নম্বর দেওয়া আছে কোথায়? 1 নম্বর দেওয়া আছে এখানে। গুডের অপোজিট লিখতে বলেছে এবং সেটা আড়াআড়িভাবে লিখতে হবে। তো ই দেওয়া আছে, এল দেওয়া আছে, ই এবং এল দেওয়া আছে, তো দুটো নেই, এটা হচ্ছে এভেল। ওকে, এরপর নেক্সট 2 নম্বরে আমরা গিয়ে দেখি অপোজিট অফ আগলি। তাহলে অপোজিট অফ গুড হলো, এরপর রয়েছে অপোজিট অফ আগলি, UGLY, অপোজিট অফ আগলি। তো অপোজিট অফ আগলি 2 নম্বরে রয়েছে এবং এটাও আড়াআড়িভাবে লিখতে হবে, অপোজিট অফ আগলি এইদিকে যাবে। এখানে শুধু ই দেওয়া আছে, FL দেওয়া আছে, তার মানে FUL তো হচ্ছে, অবশ্যই এটা হচ্ছে বিউটিফুল, BEAUTIFUL, বিউটিফুল। 2 নম্বরে হলো বিউটিফুল। এরপর 3 নম্বরে কি ক্লু দিয়েছে চলো দেখি, অপোজিট অফ রেয়ার। অপোজিট অফ রেয়ার মানে দুষ্প্রাপ্য, দুষ্প্রাপ্যের অপোজিট লিখতে বলেছে। তো নাম্বার 3 এটাও আড়াআড়িভাবে হবে। তো এখানে CMN দেওয়া আছে, তাহলে কমন মানে সাধারণ, COMMON, কমন। এবং অপোজিট অফ সেম এটা হচ্ছে ডাউন সাইডে হবে। তো ডাউন সাইডে আমরা একটু দেখি, ডাউন সাইডে কি দেওয়া আছে। ডাউন সাইডে ডি দিয়ে শুরু করেছে, এই দিকে হবে এটা নাম্বার 4 এবং এটা নিচের দিকে হবে। তো এটা হলো ডিফারেন্ট, DIFFERENT, ডিফারেন্ট। ডিফারেন্ট হলো ভিন্ন, তাহলে সেম মানে একই আর ডিফারেন্ট হলো ভিন্ন। এই হলো আমাদের শব্দছক। এরপর আমরা আবার যাব যে অ্যাক্টিভিটি নাম্বার 8। অ্যাক্টিভিটি নাম্বার 8-এ কি বলছে একটু দেখার চেষ্টা করি। রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য তাজমহল ইউজিং দ্য ফলোয়িং হিন্টস সিচুয়েটেড অ্যাট আগ্রা। এগুলো হিন্টস দেওয়া আছে, দিয়ে তাজমহল সম্পর্কে 5টা বাক্য লিখতে বলা আছে। সিচুয়েটেড অ্যাট আগ্রা, আগ্রায় অবস্থিত। বিসাইড রিভার যমুনা, যমুনা নদীর তীরে। বিল্ট অফ মার্বেল, মার্বেল মানে এটা কি শ্বেত পাথরের তৈরি। টম্ব অফ শাহজাহান অ্যান্ড মুমতাজ মহল, শাহজাহান এবং মুমতাজ মহলের সৌধ। ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, তো বিশ্বের 7টি আশ্চর্যের মধ্যে একটি। তো এটাকে আমরা মোটামুটি আমি এখানে তোমাদের একটা তৈরি করে দিয়েছি, তো এটা একটু দেখে নাও, তুলেও নিতে পারো ভিডিও পজ করে। যে নাম্বার 1, তাজমহল ওয়াজ বিল্ট বাই মুঘল এম্পেরর শাহজাহান অ্যাজ এ মাউসোলিয়াম। এই মাউসোলিয়াম শব্দটা কিন্তু তোমরা ক্লাস 4-এ পড়েছিলে, তাই আমি ইউজ করলাম মাউসোলিয়াম, ফর হিজ বিলাভেড ওয়াইফ মুমতাজ মহল। এই লাইনটাই পুরোটা সেখানে ছিল, তাই তোমাদের মনে করতে খুব সহজও হবে। তাজমহল ওয়াজ বিল্ট বাই মুঘল এম্পেরর শাহজাহান as a mausoleum for his beloved wife Mumtaz Mahal, who died in childbirth. তাজমহল তৈরি হয়েছিল কবে, কার দ্বারা তৈরি হয়েছিল? বিল্ট বাই মুঘল এম্পেরর শাহজাহান, শাহজাহান, মুঘল সম্রাট শাহজাহানের তৈরি তাজমহল। অ্যাজ এ মৌসোলিয়াম, স্মৃতিসৌধ হিসাবে। ফর হিজ বিলাভেড ওয়াইফ, তার প্রিয় পত্নী মানে স্ত্রী। মুমতাজ মহল হবে না, মুমতাজ বেগম হওয়া উচিত। তো এখানে যেহেতু ওরা হিন্টসে মহল দিয়েছে, তাই আমি এটা মহলই লিখেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে এটাকে আমি বেগম করে দিই, সেটাই বরং ভালো। তো এটা আমি বেগম করে দিলাম। ওয়াইফ মুমতাজ বেগম, হু ডায়েড ইন চাইল্ড বার্থ, যে শিশুর জন্ম দিতে গিয়ে মারা গিয়েছিল। সেকেন্ড সেন্টেন্স, এইটা বাড়তি, তোমাদের ইচ্ছে গেলে দিতে পারো, নাও দিতে পারো, ফুল স্টপটা এখানেও বসিয়ে দিতে পারো। সেকেন্ড সেন্টেন্স, দি তাজমহল ইজ লোকেটেড অন দি ব্যাঙ্ক অফ রিভার যমুনা ইন আগ্রা। আগ্রাতে যমুনা নদীর তীরে, লোকেটেড মানে অবস্থিত, সিচুয়েটেডও লিখতে পারো, লোকেটেডও ভালো ইংলিশ। তাজমহল অবস্থিত যমুনা নদীর তীরে, অন দ্য ব্যাঙ্ক অফ রিভার যমুনা ইন আগ্রা, আগ্রাতে অবস্থিত, আবার যমুনা নদীর তীরেও অবস্থিত, আর যমুনা নদীটা আগ্রাতে অবস্থিত। তাহলে সবে মিলিয়ে পাঞ্চ করে এই লাইনটা তৈরি করা হয়েছে। নাম্বার 3, দিস ইজ এ টোম্ব অফ শাহজাহান অ্যান্ড মুমতাজ বেগম। এখানে কিন্তু বেগমই লিখেছি, এটা
মুমতাজ বেগম এবং শাহজাহানের একটা সৌধ। যদিও এটা শাহজাহানের তৈরি করা সৌধ, শাহজাহানের নামটা জড়িয়ে গেছে, কিন্তু আসলে স্মৃতিসৌধটা হলো মুমতাজ বেগমের। নাম্বার 4, ইট ইজ কমপ্লিটলি বিল্ট অফ হোয়াইট মার্বেল। এটা সম্পূর্ণরূপে তৈরি সাদা চুনাপাথর দিয়ে বা শ্বেত পাথরের তৈরি, পুরোটাই শ্বেত পাথরের তৈরি। 5 নম্বর, দিস ইজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। এটি 7ম আশ্চর্যের একটি। এই হলো লেখা। তো এইরকম 5টা সেন্টেন্স তোমরা তৈরি করবে। তো এরপর বলছে যে চলো এখানে কয়েকটা জিনিস শিখিয়ে দেওয়া হচ্ছে। লেটস রিড সাম সেন্টেন্সেস ফ্রম দ্য স্টোরি ওয়ান্স এগেন। এই গল্পেতে যেটা পড়ে আসলে তোমরা, সেই গল্পের থেকে কয়েকটা সেন্টেন্সকে আবার পড়তে বলা হচ্ছে। এখানে যদিও লিখে দেওয়া আছে এই দুটো সেন্টেন্স, সেই দুটোই তোমাদেরকে এখানে শিখিয়ে দেওয়া হচ্ছে, একটু খেয়াল করবার চেষ্টা করো। আমি আবার রেড কালিটাই বেছে নিচ্ছি। এই দুটো সেন্টেন্স, ফুলমণি ইজ এ সান্তাল গার্ল, সি লাভস টু ড্যান্স টু দ্য রিদিম অফ দ্য ড্রাম। এখানে দেখো সি অক্ষরটা ব্লু কালিতে দেওয়া হয়েছে। দ্য সেকেন্ড সেন্টেন্স ডাজ নট স্টার্ট উইথ ফুলমণি। ফুলমণিকে নিয়েই দ্বিতীয় বাক্যটা লেখা, কিন্তু দ্বিতীয় বাক্যটাতে ফুলমণি শব্দটা ব্যবহার করা হয়নি বা ফুলমণি দিয়ে বাক্যটা শুরু হয়নি। ডাজ নট স্টার্ট উইথ ফুলমণি, ইট স্টার্ট উইথ সি। এটা কিন্তু সি শব্দটা দিয়ে, সি মানে তোমরা জানো সে স্ত্রীলিঙ্গ, সে বোঝাতে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে ফেমিনাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার। তো এই সি বোঝাতে ফেমিনাইন জেন্ডার মানে সে বলতে আমরা বলি সি, কোনো মহিলাকে। নাও আস্ক ইউর ফ্রেন্ড হু ইজ সি হিয়ার। এখানে সে বলতে কাকে বোঝানো হয়েছে? অফকোর্স এটা ফুলমণিকে বোঝানো হয়েছে। তো চলো কি কি তোমার বন্ধুকে তুমি জিজ্ঞেস করবে। 1 নাম্বার হলো হু ইজ সি হিয়ার, এখানে সে কে। ডাজ সি স্ট্যান্ড ফর ফুলমণি, সে বলতে কি ফুলমণিকে বোঝানো হয়েছে? নাম্বার 3, ইজ সি এ গার্ল, সে কি একজন মহিলা? তো অ্যান্সার অবশ্যই যেটা, এগুলো কিন্তু অ্যান্সার, যে ইয়েস সি স্ট্যান্ডস ফর ফুলমণি। সি বলতে ফুলমণিকে বোঝানো হয়েছে, মানে সি শব্দটা ফুলমণির জন্যই ব্যবহার করা হয়েছে। ফুলমণি কি না একজন গার্ল, বালিকা। দি ওয়ার্ড সি ইজ এ প্রোনাউন, তাহলে সি হলো একটা প্রোনাউন, মানে নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়। প্রোনাউন, নাউনের পরিবর্তে। সি স্ট্যান্ডস ফর দি নাউন ফুলমণি, সি কিন্তু ফুলমণির বদলে ব্যবহার করা হয়েছে, এটাই বোঝানো হচ্ছে। আর ফুলমণি একটা নাউন, ফুলমণি নাউন, কিন্তু সি হলো ফুলমণির পরিবর্তে ব্যবহার করা শব্দ, সেই কারণে এটা হলো প্রোনাউন। এবং এমন টাইপের এটা প্রোনাউন, সেই প্রোনাউনটা হলো পার্সোনাল প্রোনাউন বা ব্যক্তিগত প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন। লেটস রিমেম্বার, সি স্ট্যান্ডস ফর এ গার্ল, ওমেন, লেডি অর অ্যাট এ টাইমস এ ফিমেল অ্যানিমেল। তাহলে সি বোঝাতে আমরা কি বোঝাই? একটা বালিকা বোঝাতে পারি, একটা মহিলা বোঝাতে পারি, একটা মেয়ে বোঝাতে পারি। তো আবার এক সময় কোনো স্ত্রীলিঙ্গবাচক কোনো প্রাণীকে বোঝাতে আমরা সি ব্যবহার করি। মানে এক কথায় বলতে পারা যায় যে সি ফেমিনাইন জেন্ডার হিসেবে ব্যবহার করা হয়, মানে স্ত্রীলিঙ্গ হিসেবে সি এর ব্যবহার আছে। আর এর যেটা ম্যাসকুলাইন জেন্ডার সেটা হলো হি। হি স্ট্যান্ডস ফর এ বয়, খেয়াল রাখবে, এ বয়, এ ম্যান অর অ্যাট এ টাইমস এ মেল অ্যানিম্যাল। এটা পুরুষ পশু অথবা একটা লোক অথবা একটা বালক, এদেরকে বোঝানো হচ্ছে হি। এখানে লেডির বদলে অবশ্য আরেকটা কথা লিখতে পারতো, লর্ড। যদিও আজকাল পুরুষদের মধ্যে লর্ড শব্দটার চাহিদা নেই, মানে চাহিদা নেই নয়, চাহিদা তো অবশ্যই আছে, কিন্তু সাপ্লাই নেই, জোগান নেই, মানে আজকাল আর কেউ লর্ড নয় আর কি, তাই লর্ড শব্দটা একটা কেমন অপাংতেয় হয়ে গেছে। তাহলে যেহেতু লর্ড আর নেই, লেডিও নেই, কিন্তু সম্মান দিয়ে মহিলাদের লেডি বলা হয়ে থেকে থাকে। তো হি ইন্ডিকেটস ম্যাসকুলাইন জেন্ডার। ইট স্ট্যান্ডস ফর এনিথিং নট বিলঙ্গিং টু ম্যাসকুলাইন জেন্ডার অর ফেমিনাইন জেন্ডার। মানে ইট এমন কিছুকে বোঝানো হয় যেগুলো ম্যাসকুলাইনও নয়, ফেমিনাইনও নয়।
তাহলে নিউটার জেন্ডার হিসেবে যেগুলো রয়েছে যেমন ইনসেক্ট, পতঙ্গ, অ্যানিমেল, প্রাণী, পাখি এবং অন্যান্য যে সমস্ত কোনো বস্তু বিশেষকে বোঝাতে এদেরকে বলা হচ্ছে কি না ইট হিসেবে ব্যবহার করা হয়, মানে ইহা এই হিসেবে ব্যবহার করা হয়। ক্লিয়ার? লেটস লুক ইনটু দিস টেবিল অফ এ পার্সোনাল প্রোনাউন। তো এখানে বলছে এই যে পার্সোনাল প্রোনাউনের একটা লিস্ট দিয়ে দিয়েছে, তো এই লিস্টটা কিন্তু দেখতে বলছে এইখানে। তো সিঙ্গুলার নাম্বার আই হলে প্লুরাল নাম্বার উই, এদিকে সিঙ্গুলারগুলো বলে দিয়েছে আই, উই, ইউ, ইউ, হি, দে, সি, দে, ইট, দে। তাহলে দেখো হি, সি, ইট এদের প্লুরাল নাম্বার হলো দে। সে, এটা, তারা, তারা। তাহলে প্লুরাল নাম্বারের ক্ষেত্রে ইট হলেও কিন্তু দে হবে, ইটস নয় কিন্তু, খেয়াল রেখে। অনেকে ভুল করে ইটস করে দেয়। তো আই, উই আমি, আমরা, তুমি, তোমরা, আর সে হলো তারা। এরপর অ্যাক্টিভিটি নাম্বার 9, এখানে কি বলছে লেটস রিপ্লেস, এই যেটা শিখলে সেটাকেই একটু ওরা জাজ করে নিতে চাইছে যে রিপ্লেস দ্য বোল্ড ওয়ার্ড, এগুলো সব বোল্ড ওয়ার্ড, মানে মোটা করে লেখা হয়েছে এই শব্দগুলো, এই বোল্ড ওয়ার্ডগুলোকে সরিয়ে একটা করে প্রোনাউন বসাতে হবে এবং সেই প্রোনাউনগুলো অতি অবশ্যই হতে হবে পার্সোনাল প্রোনাউন। ক্লিয়ার? তাহলে জয়রাম ইজ এ বয়, জয়রাম স্টাডিজ ইন ক্লাস 5। তাহলে এখানে জয়রামের বদলে কি হবে, দুবার লেখা হয়ে গেছে, জয়রামের বদলে হবে হি স্টাডিজ ইন ক্লাস 5। সেকেন্ড, দিস ইজ এ ডগ, দি ডগ গার্ডস আওয়ার হাউস, ডগ দুবার ব্যবহার করা হয়েছে, তাহলে ইট, যেহেতু এটা অ্যানিমেল বোঝাচ্ছে। মুনমুন ইজ এ লিটিল গার্ল, মুনমুন এটি ছোট্ট বালিকা, মুনমুন গোজ টু স্কুল এভরিডে, দুবার মুনমুন ব্যবহার করা হয়ে গেছে, তাহলে যেহেতু সে বালিকা সুতরাং তার বদলে বসবে সি। রেনু, জেমস অ্যান্ড ইমরান, তিনটে নাম দেওয়া আছে, আর ফ্রেন্ডস, তাহলে রানু, জেমস অ্যান্ড ইমরান প্লে টুগেদার, তাহলে দুবার ব্যবহার করা হয়ে যাচ্ছে, তাই তার বদলে বসছে দে। উই গো টু দি সিটি বাই বাস, দি বাস গোজ ফার্স্ট, এখানে উই দিয়েই কিন্তু প্রথম বাক্যটা শুরু হয়েছে দেখো, কিন্তু এখানে বাসটা দুবার ব্যবহার করা হয়ে গেছে, তাহলে বাস যেহেতু নিউটার জেন্ডার তাই এখানে বসছে ইট গোজ ফার্স্ট। নাম্বার 6, আই হ্যাভ এ ময়না, দি ময়না ক্যান টক, তাহলে ময়নাও কিন্তু দুবার ব্যবহার করা হয়ে গেছে, তাই এটা ইট ক্যান টক। মাই ফাদার হ্যাজ এ সাইকেল, দি সাইকেল, সাইকেল দুবার ব্যবহার করা হচ্ছে, ইজ রেড ইন কালার, তো সাইকেলের বদলে কি হবে ইট, তাহলে দ্বিতীয়বার আর সাইকেল ব্যবহার করার দরকার নেই। তাহলে মোটামুটি আমরা পার্সোনাল প্রোনাউনগুলো কি সেটা আমরা জানলাম। তো এখানে দেখো আমি লিখে দিয়েছি উই গট 2 টাইপস অফ প্রোনাউন্স, আমরা দু রকমের প্রোনাউন পাচ্ছি, একটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন যেটা আমরা পড়ে আসলাম, আর সেকেন্ডটা হলো পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন্স মানে যেগুলো অধিকার বোঝাতে ব্যবহার করা হয়, কার, তার, এরকম, কার আমার, কার তোমার, কার তাদের, এটা কার, ওটা কার, এটা আমার, এটা তোমার, এটা ওদের, এরকম বোঝাতে যে প্রোনাউনগুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলা হচ্ছে পসেসিভ প্রোনাউন। এক্ষুনি তোমরা পসেসিভ প্রোনাউনের বিষয়ে শুনতে পাবে, জানতে পারবে। রিড দ্য ফলোয়িং সেট অফ সেন্টেন্সেস, এইগুলো পড়তে বলছে। নাম্বার 1 and 2, এটা কি বলছে, সি লিভস ইন এ ভিলেজ, দি পিকচার্স অফ হার্স আর কালারফুল, এটা কিন্তু ওখানে পড়েছিলে, আমি বলেছিলাম হার্স হয়েছে, তো খেয়াল করে দেখো কেন পরে বলবো। তাহলে এই হার্স হলো পজেসিভ প্রোনাউন্স, তার ছবিগুলি, তার ছবিগুলি, সেই কারণের জন্য এখানে পজেসিভ প্রোনাউন্স হলো হার্স। ইন দ্য সেন্টেন্স 1, সি ইজ এ পার্সোনাল প্রোনাউন, সি হলো পার্সোনাল প্রোনাউন, আর বাট ইন সেন্টেন্স 2 দ্য ওয়ার্ড হার্স, এই হার্সটাও একটা প্রোনাউন, কিন্তু সেটা বোঝাচ্ছে যে ছবিগুলো বিলংস টু হার, সেই কারণের জন্য দি পিকচার্স বিলং টু হার, সেই কারণের জন্য এটা পজেসিভ প্রোনাউন্স হচ্ছে হার্স। তো যদি এইভাবে ব্যবহার করা হয়, দি পিকচার্স অফ হার্স বা পিকচার অফ হার্স, যাই কিছুই লিখি না কেন, পিকচার্স লিখেছি বলেই হার্স আছে তা নয়, পিকচার অফ হার্স, তাহলে এই পিকচার বিলং টু হার, এখানে পিকচার্স বিলং টু হার বা পিকচার বিলংস টু হার, এটা বোঝাতে, মানে কার, তার উত্তরে আসবে বিলংস টু
হার, তার বোঝাতে। তাহলে এই হার এটা হলো কিন্তু পজেসিভ প্রোনাউন। তাহলে মোটের উপর এখানে কিছু পার্সোনাল প্রোনাউন এবং পজেসিভ প্রোনাউন এই টেবিলের থ্রু দিয়ে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছে। পার্সোনাল প্রোনাউন আগে সিঙ্গুলার প্লুরালটা দেখিয়ে দিয়ে আসছে, আই, উই, ইউ, হি, সি, ইট, দে, এগুলো সব হলো পার্সোনাল প্রোনাউন, সিঙ্গুলার এবং প্লুরাল মিলিয়ে মিশিয়ে আছে। তো এইগুলোর প্রত্যেকটার পজেসিভ কি হবে? আমি, আমার, আমাদের, আমরা, আমাদের, তোমার, তুমি, তোমার, সে, সে, তার, ইট, এটার, দে, দেয়ার্স। এবার এখানে খেয়াল করে দেখো, এখানে কিন্তু পজেসিভ প্রোনাউন্স বসাচ্ছে ইটস। তাহলে ইটস বলেছিলাম যে ওখানে ইটস ও ব্যবহার করা যায়, কিন্তু এইটা কিন্তু এর যে প্লুরাল, সেই প্লুরাল, সরি একটু মোটা করে না লিখলে দেখতে পাওয়া যাবে না, তাই এটাকে একটু আমি করে দিচ্ছি। এটার যে প্লুরাল, এই প্লুরালটা হচ্ছে কিন্তু দে। ইটের প্লুরাল হলো দে, ওকে। কিন্তু ইটস ব্যবহার করা সেখানে যাচ্ছিল না। ইটস কোথায় ব্যবহার হলো? ইটস ব্যবহার হয়ে গেলেই সঙ্গে সঙ্গে এটা হয়ে গেল কিন্তু পজেসিভ প্রোনাউন। এই ব্যাপারগুলো খেয়াল রাখতে। আবার ইটের প্লুরাল আমরা যখন নিউটার জেন্ডার বোঝাচ্ছি তখন ইটের প্লুরাল দে হচ্ছে, ঠিক আছে, কিন্তু দে ইটসেলফ পার্সোনাল প্রোনাউন। যেমন হি, সি, ইট সবেরই প্লুরাল হচ্ছে কিন্তু দে। তাহলে দে যদি হয় তাহলে তাদের, এটা বোঝাতে যখন বিলং টু দেম এরকম যদি হয় তাহলে সেটাকে কি বলা যেতে পারে? তাহলে সেটা হবে দেয়ার্স। বিলং টু দে যদি হয় তাহলে সেটাকে হবে দেয়ার্স। তো এইখানে আমি একটা লিস্ট তোমাদের জন্য আমি করে দিয়েছি, এটা একটু দেখতে পারো। এটা দেখলে মোটামুটি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আই, ইউ এগুলো সাবজেক্ট, মানে কর্তা হিসাবে এগুলো ব্যবহার করা হয়। এটা পারলে তোমরা একটু মানে মুখস্থ করে নিও। এটা সাবজেক্ট, এটা অবজেক্ট, এটা পজেসিভ অ্যাডজেক্টিভ, ওকে, বোঝা যাচ্ছে মোটামুটি। আমি আর লিখছি না, পজেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে এই পোর্শনটা, আর পজেসিভ প্রোনাউন হিসেবে এইগুলো ব্যবহার করা হচ্ছে, ওকে। তাহলে আই এর অবজেক্ট হচ্ছে মি, ইউ এর অবজেক্ট ইউ, হি এর অবজেক্ট হিম, সি এর অবজেক্ট হার, ইটের অবজেক্ট ইট, উই এর অবজেক্ট হলো আস এবং দে এর অবজেক্ট হলো দেম। কিন্তু এই পজেসিভের ক্ষেত্রে এগুলোর কোনো ইউজ নেই। পজেসিভ যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে সেটা হচ্ছে মাই, ইউর, ইউ থাকলে ইউর, হি হলে হিজ, সি হলে হার, ওকে। কিছু কিছু ক্ষেত্রে মিল আছে। পজেসিভ অ্যাডজেক্টিভ হলে ইটস, আর উই এর বদলে আওয়ার এবং দে এর বদলে দেয়ার, এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ হলো। কিন্তু যখন পজেসিভ প্রোনাউন্স হচ্ছে তখন দে এর বদলে দেয়ার্স, উই এর বদলে আওয়ার্স, আওয়ার হচ্ছে না, আওয়ার্স, দেয়ার্স, ইটস, ইটসই থাকছে, একই থাকছে, নো চেঞ্জ। হার, হার্স, হিজ কিন্তু একই থাকছে, নো চেঞ্জ, ওকে। ইউর, ইয়োর্স, মাই, মাইন, এইগুলো একটু খেয়াল করে মনে রাখবে বা মনে রাখার চেষ্টা করবে, তাহলে তোমাদের খুব সুবিধে হবে পরের দিকে পুরো ব্যাপারটা ব্যবহার করবার জন্যে। তো চলো আমরা এগিয়ে যাই। তোমাদের আমি একটা রিকোয়েস্ট করতে পারি, ইউ ক্যান মেক সেন্টেন্সেস বাই ইউজিং দিস প্রোনাউন্স। এই যে সব প্রোনাউন্সগুলো পসেসিভ এবং পার্সোনাল প্রোনাউনগুলো শিখলে সেগুলো দিয়ে তোমরা ছোট ছোট বাংলায় বাক্য তৈরি করো এবং সেগুলো ট্রান্সলেট করার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমরা ভালো করে শিখে যেতে পারবে আশা করি। তো এগুলো মানে সেলফ টাস্ক তোমাদেরকে নিজেরা বানিয়ে নিয়ে করতে হবে। এগুলো যে যত বেশি করে প্র্যাকটিস করতে পারবে সে তত বেশি অ্যাক্টিভিটি এক্সপার্ট হবে এবং পরের দিকে ইংলিশে অনেক বেশি দক্ষ হয়ে যাবে। চলো লেটস আন্ডারলাইন দ্য রাইট অ্যান্সার্স। এখানে ঠিক উত্তরের নিচে দাগ দিতে বলেছে, রবি হ্যাজ এ লিটিল পেট ডগ, রবির একটা ছোট্ট পোষা কুকুর আছে।
Everyone loves the pet dog of his. Number 2, I read in class 5, my school is close to yours. এগুলো সব পজিটিভ প্রোনাউন, তো তাই এইগুলোই আসছে। Number 3, Rina is my classmate, her house is near ours. Number 4, my father is a painter, there are many paintings of his in our house. যদি এখানে ফাদার না হয়ে মাদার হতো তাহলে হার্স হতো। Number 5, my cousin sings well, the school of hers has a music teacher. এখানে যেহেতু কাজিন মহিলা হয়ে যাচ্ছে, মেয়ে হচ্ছে, সেই কারণের জন্য স্ত্রীলিঙ্গ বোঝাতে এটা হয়ে গেল হার্স। অ্যাক্টিভিটি 11 কি বলছে না, fill in the blanks with personal pronoun and possessive pronoun। চলো কতটা শিখেছি দেখা যাক। নাম্বার 1-এ বলছে উদয় শঙ্কর, নামটা খেয়াল রাখবে, এই ইনফরমেশনটা তোমাদের জেনে রাখার জন্য খুব কাজে দেবে। ওয়াজ এ ফেমাস বেঙ্গলি ড্যান্সার, একজন বাংলার বড়সড় নৃত্যকর একজন হলেন উদয় শঙ্কর, একজন বিখ্যাত নৃত্যকর। তাহলে এখানে পার্সোনাল প্রোনাউনই ইউজ হবে, কারণ সাবজেক্টিভ ইউজ এবং পার্সোনাল প্রোনাউন। হি ট্রাভেলড অল ওভার দ্য ওয়ার্ল্ড উইথ হিজ ট্রুপ, TROUPE, খেয়াল রাখবে এটা হচ্ছে নাচের দল, এক দল ড্যান্সার। তো সেখানে আমরা লিখতে পারি ATROUPE, ট্রুপ অফ ড্যান্সার। এগুলো তোমরা পড়েছো যে একদল নর্তক, এখানে এটাও তোমরা শিখে রাখলে। যেখান থেকে পাবে সেখান থেকে ভোকাবুলারি স্টক করার চেষ্টা করো। ভিডিও বড় হচ্ছে ঠিকই, কিন্তু তোমরা খেয়াল করে এগুলোকে মনে রাখবার চেষ্টা করবে। নন্দলাল বোস ওয়াজ এ গ্রেট পেন্টার, নন্দলাল বোস একজন মহান শিল্পী, মানে চিত্রকর, পেন্টার মানে চিত্রকর। দেয়ার আর মেনি ড্রয়িংস অফ হিজ ইন সহজ পাঠ। যারা সহজ পাঠ পড়েছো তারা জানো যে যে ছবিগুলো প্রথম ভাগ দ্বিতীয় ভাগে দেখতে পাওয়া যায় সেগুলো সব হলো যিনি এঁকেছেন তার নাম হলো নন্দলাল বসুর আঁকা। তাহলে এখানেও কিন্তু হি হবে। হি ওয়াজ ভেরি ক্লোজ টু রবীন্দ্রনাথ ঠাকুরের খুব কাছের লোক ছিলেন নন্দলাল বোস। নাম্বার 3, রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ এ গ্রেট পোয়েট, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন মহান কবি। হি ওয়াজ অলসো এ গ্রেট পেইন্টার, তিনি একজন বড় চিত্রকরও ছিলেন, মহান চিত্রকরও ছিলেন। শুধু কবি নয়, তিনি একজন মহান চিত্রকরও ছিলেন। অলসো সেই কারণের জন্য ব্যবহার করা হয়। তাজমহল ওয়াজ বিল্ট ইন দ্য মেমোরি অফ মুমতাজ মহল, এখানেও মহল শব্দটা ব্যবহার করেছে। তাজমহল ওয়াজ বিল্ট ইন দ্য মেমোরি অফ মুমতাজ মহল, মুমতাজ মহলের স্মৃতিতে তাজমহল তৈরি হয়েছিল। ইট ইজ এ বুরিয়াল টম্বস অফ হার, এখানে এটা হচ্ছে তার যে বুরিয়াল টম্ব মানে কবরস্থানের ওপরে যে সৌধটা বানানো হয়েছিল সেটা, এটা হচ্ছে স্মৃতিসৌধ, এটাই বলি স্মৃতিসৌধই বলি, বুরিয়াল টম্ব। এটা ভালো বাংলা পাওয়া যাচ্ছে না। Let's discuss about the annual cultural program held in your school with your friend. এটা রাইটিং পোর্শনে এসে যাচ্ছে। তোমার স্কুলে অনুষ্ঠিত হওয়া অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম, যে বাৎসরিক সাংস্কৃতিক যে অনুষ্ঠান হয়েছিল, বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান, সাংস্কৃতিক মানে যেখানে নাচ গান নাটক আবৃত্তি ইত্যাদি হয়েছিল অনুষ্ঠান, এটার সম্পর্কে তোমার কার সাথে ডিসকাস করতে বলছে, তোমার বন্ধুর সঙ্গে একটা আলোচনা করতে বলছে। এটা তোমাদের রাইটিং পোর্শনে থাকবে। তো আমি যখন তোমাদের উইংস নিয়ে ভিডিওগুলো নিয়ে আসব তখন সেই উইংসের ভিডিওগুলোর ক্ষেত্রে তখন এইগুলো এসে যাবে, রাইটিং পোর্শনগুলো এখানে এসে যাবে। এখন রিডিংয়ের ক্ষেত্রে বলছে লেটস রিসাইড। এখানে এডওয়ার্ড লিয়ার একজন বিখ্যাত লিমেরিক শিল্পী, তো উনি খুব ছোট ছোট হাসির পদ্য লিখতে পারতেন। তো এটাও হচ্ছে একটা লিমেরিক, এগুলোর নাম হচ্ছে লিমেরিক। এই লিমেরিকটা পড়তে বলছে তোমাদেরকে, যদি পারো তো মনে রাখবে। দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যান অন দি বর্ডার, who lived in the utmost disorder. এখানে বর্ডার বলতে দেশের যে কিনারা সেটাকে বলছে বর্ডার, মানে একটা দেশের একটা সীমানা থাকে, তো সীমানার কাছে
একটা বুড়ো লোক থাকে। হু লিভড ইন দ্য আটমোস্ট ডিসঅর্ডার, সে একবারে খেপার মতো বাস করে। হি ড্যান্সড উইথ দ্য ক্যাট, সে বিড়াল নিয়ে নাচে। অ্যান্ড মেড টি ইন হিজ হ্যাট, এবং তার টুপিতে চা বানায়। হুইচ ভেক্সড অল দ্য ফোকস অন দ্য বর্ডার। তো এইখানে বর্ডার বলতে বোর্ডিং হাউসের কথাই সম্ভবত বোঝানো হচ্ছে। এই বর্ডার বলতে ধরো একটা মেস, একটা ঘরেতে 4-5 জন থাকে, 6 জন থাকে, তো এদেরকে বলা হচ্ছে বোর্ডার। এটা বর্ডার নয়, এটা বোর্ডার, এটাই বোঝানো হচ্ছে। তো এই সমস্ত যে অধিবাসী বলা যেতে পারে, তো অধিবাসীদের সবাইকে ভেক্সড করেছিল, বিরক্ত করে ফেলেছিল। মানে তার এই অদ্ভুত আচরণ এটা খুব বিরক্ত করে ফেলেছিল। দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যান অন দি বর্ডার who lived in the utmost disorder. He danced with the cat and made tea in his hat, which vexed all the folks on the border. তো এইটা দেখে এইখানে একটা ছবি দিয়েছে যে লুক এট দ্য পিকচার, কমিক পিকচার, অ্যান্ড রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইট। একই ছবি, তো এটা দেখে 1 নম্বরে যেটা লিখেছি সেটা হলো এ ক্রেজি ম্যান, একজন খেপাটে লোক, ড্যান্সেস উইথ এ ক্যাট, বিড়াল নিয়ে নাচছে। নাম্বার 2, হি অলসো ইভেন ট্রাই টু মেক এ টি ইন হিজ হ্যাট, সে তার টুপিতে চা বানানোর চেষ্টা করছে। 3 নাম্বার, হিজ ফ্যামিলি মেম্বার্স আর পেস্টার্ড, তার বাড়ির সদস্যরা খুব বিরক্ত। মানে ওখানে ভেক্সড কথাটা ব্যবহার করা হয়েছে, আমি আর এখানে ভেক্সড কথাটা ব্যবহার করিনি, তার বদলে পেস্টার্ড লিখেছি। 4 নাম্বার, হি ইজ সিঙ্গিং অ্যান্ড ইজ ড্যান্সিং টুগেদার, সে গাইছে এবং নাচছে। যেভাবে হাঁ করে আছে তাতে মনে হচ্ছে গানও গাইছে, শুধু লাফাচ্ছে তা নয়। 5 নাম্বারে, হি হ্যাজ এ স্ট্রেট হেয়ার, যে তার খাড়া খাড়া চুল আছে, এটা দেখে তার চুলগুলো খাড়া। এই 5টা সেন্টেন্স আপাতত আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। আরও একটা এই রকমই কিছু একটা লিমেরিক দিয়েছে ওই এডওয়ার্ড লেয়ারেরই। দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যান উইথ বিয়ার্ড, এই যে দাড়ি, বিয়ার্ড মানে হলো দাড়ি, দাড়িওয়ালা একটা বুড়ো লোক। হু সেড ইট ইজ জাস্ট অ্যাজ আই ফিয়ার্ড, এটা যখন আমি ভয় করি। 2 আউলস অ্যান্ড এ হেন, দুটো পেঁচা এবং একটা মুরগি। 4 লার্কস অ্যান্ড এ রেইন হ্যাভ অল বিল্ড দেয়ার নেস্টস ইন মাই বিয়ার্ড, মানে তার নাকি এটাই ভয় হয়, তার মানে দাড়িতে সব এরা বাসা বাঁধবে, এরা সব এই 4টা কি বলে যেন এগুলো, এই পশু পাখিগুলো 2 আউলস, হেন্স, 4 লার্কস, রেন, একটা রেন, এরা সব আমার দাড়িতে বাসা বেঁধে ফেলবে, এটাই নাকি তার ভয়, অথচ সে দাড়ি কাটে না। এটাই হচ্ছে এডওয়ার্ড লিয়ারের এই লিমেরিক। তো এখানে আর এটা সম্পর্কে কিছু লিখতে হয়তো বলা হয়নি, এটা জাস্ট পড়তে বলা হয়েছে। আবার একবার পড়ে দিচ্ছি। দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যান উইথ এ বিয়ার্ড হু সেড ইট ইজ জাস্ট অ্যাজ আই ফিয়ার্ড, 2 owls and a hen, 4 larks and a wren have all built their nests in my beard. Can you recite these 2 rhymes to your class? তোমার ক্লাসে এটাকে মুখস্থ করে রিসাইট করতে পারো কিনা এটা জিজ্ঞেস করছে। তো আশা করি তোমরা অবশ্যই পারবে, কারণ মজার ছড়া। উইথ দ্য ইউজ অফ গেস্টার্স রিসাইট দ্য রাইমস আউট লাউড। তো এটা যখন তোমরা পড়বে বা আবৃত্তি করবে তখন একটু হাত পা নেড়ে আবৃত্তি করবে, এইরকমই এটা এক্সপেক্ট করা হচ্ছে তোমাদের কাছে। এরপর এখানে যেটা বলছে সেটা হচ্ছে রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট এনি ড্যান্স পারফরমেন্স দ্যাট ইউ হ্যাভ সিনস, তোমার দেখা একটা নৃত্যানুষ্ঠানের উপরে 5টা বাক্য বলতে বলেছে। ইউজ ক্যাপিটাল লেটার্স অ্যাট দ্য বিগিনিং অফ সেন্টেন্সেস, তোমরা জানো সেন্টেন্স শুরু করার আগে প্রত্যেকটা শব্দের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার হয়, তো সেইভাবে লিখতে বলছে। অ্যান্ড এভরি সেন্টেন্স উইথ এ ফুল স্টপ, এবং প্রত্যেকটা বাক্যের শেষে একটা করে ফুল স্টপ দিতে বলছে। ইউ ক্যান বিগিন লাইক দিস, এইভাবে শুরু করতে বলছে। আই স এ ড্যান্স পারফরমেন্স অ্যাট, এরকম করে শুরু করতে বলছে। তো চলো দেখা যাক যে এখানে আমি তোমাদের জন্য একটা লেখা মোটামুটি লিখে রেখেছি, তো এটা একটু দেখে নেবে তোমরা।
I saw a dance performance at the town hall in our town. I saw a dance performance at the town hall in our town. A local organization arranged the show for charity. Many talented performers took part in this program. Folk and classical mixing with Western dance style. The evening was amazing. I liked the classical dance pattern accompanying to রবীন্দ্র সঙ্গীত। এই হলো 5টা সেন্টেন্স। তোমরা নতুন রকম করেও লিখতে পারো, তোমাদের স্বাধীনতা রইল। তো এখানে একটা কাজ তোমাদেরকে দিয়েছে, মেক ইওর ওন পাপেট, তোমার নিজের পুতুল বানাও। তো পুতুল বানাতে গিয়ে তোমাকে বলছে কি কি মেটেরিয়ালসগুলো লাগবে। এ স্মল রাবার বল, এটা রাবারের বল। এ 3 ইঞ্চ লং নিডল, 3 ইঞ্চি লম্বা একটা ছুঁচ। সাম উল, কিছু পশম, উলের টুকরো। কালার্ড ক্লোথ, এটা রংচঙে কাপড়, একটা কাপড়ের টুকরো। এ স্মল স্পঞ্জ অফ অ্যাবাউট 3 to 4 ইঞ্চি লেংথ, 3-4 ইঞ্চি লম্বা একটা স্পঞ্জের টুকরো, ওই যেগুলো শীটের নিচে থাকে। অ্যান্ড অ্যান ওল্ড আনইউজড সোক কালার্ড ক্লোথ, তো একটা মোজা, অব্যবহৃত একটা মোজা। গ্লু, আঠা, এইগুলো নিতে বলছে। তো মেথডগুলো বলছে 1 নম্বর মেথডে মেক স্মল হোল ইন দ্য বল, বলের উপরে একটা ছোট্ট গর্ত করো। পুশ দ্য নিডল ইনটু ইট, সুঁচটা তার ভেতরে ঢুকাও। দি নিডল শুড গো থ্রু দ্য বল, নিডলটা মানে সুঁচটা যেন বলের ভেতর দিয়ে চলে যায়, এরকম লম্বা বড় সুঁচ নিতে হবে। অ্যান্ড কাম আউট এট দি আদার এন্ড, এবং অন্যদিকে যেমন বেরিয়ে আসে এরকম করে গলাতে বলছে। 2 নম্বরে বলছে কাভার দি বল উইথ এ পিস অফ কালার ক্লোথ অর শোক, তারপর বলটাকে ওই রঙিন কাপড় দিয়ে মুড়ে দিতে বলছে। তারপর 3 নম্বরে বলছে পুট গ্লু অন ইট, এরপর আঠা দিয়ে ওটাকে এঁটে দিতে বলছে। ড্র দ্য আইস অ্যান্ড লিপস অন দ্য বল, ওই বলটার ওপরে চোখ আঁকো, ঠোঁট আঁকো, এগুলো সব এঁকে ফেলো। 5 নম্বর বলছে টেক সাম কালার্ড উল অ্যান্ড পেস্ট ইট অন দি বল, কিছু কালার উলকে চিটিয়ে দাও ওই বলের ওপরে। মেক প্লেটস, বেনি বানাও, চুল বানাতে বলছে আর কি, বেনি করে একটু লম্বা লম্বা করে রেখে বানাবে। বেনি বানাতে তো তোমরা সবাই পারো। তো পুশ দ্য স্পঞ্জ ইনটু দ্য নিডল, ওই সূচের ভেতরে ওই স্পঞ্জটাকে ঠেলে দাও, মানে তা নয়, আসলে বলে ওই যে গর্তটা করা হয়েছিল না, তো ওটা দিয়ে ওটার ভেতরে, বলটার ভেতরে ওই স্পঞ্জটাকে পুরে দিতে বলছে। কভার দ্য স্পঞ্জ উইথ দ্য পিস অফ ক্লোথস, স্পঞ্জটাকেও ক্লোথ দিয়ে, কাপড় দিয়ে মুড়ে দাও। পেস্ট দি ক্লোথ উইথ গ্লু, ইউর পাপেট ইজ রেডি। ব্যাস হয়ে গেল। তাহলে মুখটা হলো বলের আর স্পঞ্জের হলো বডিটা, তোমার পাপেট রেডি হয়ে গেল। টেল দি ক্লাস হাউ ইউ এনজয় মেকিং দ্য পাপেট, তুমি তোমার ক্লাসে বলো যে তুমি এই পাপেটটা বানাতে গিয়ে তোমার কীরকম আনন্দ হলো সেটা বলতে বলছে। তো আজকে ভিডিওটা তো, আজকে চ্যাপ্টারটা এই পর্যন্তই, আর নেই, ফিনিশ হলো। তো অনেক বড়, যারা ধৈর্য ধরে পুরোটা শুনতে পেরেছো তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এইভাবেই চেষ্টা করে যাও, আশা করি ভালো হবে ভবিষ্যতে। থ্যাংক ইউ।